আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সঙ্গে। বেশ একটা দীর্ঘ বিরতির পর আমাকে পাচ্ছেন, মেবি 15-20 দিন হবে। তো লাস্ট আমরা যে ভিডিও করেছিলাম এটা ছিল গাইডের উপরে। গাইড ভাঙলে কি পাওয়া যায় কি পাওয়া যায় না সেগুলো নিয়ে কথা বলেছিলাম। তো আজকের ভিডিও আমরা আসলে বিজনেস কিভাবে শুরু করবেন, কাপড়ের ব্যবসা কীভাবে শুরু করবেন সেটা একটা বেসিক পলিসি আপনাদের আমরা দিয়ে দিই। কারণ এই 10-12 দিনে অথবা 15 দিনে সেই সকাল 7টা থেকে রাত 12টা 1টা 2টা পর্যন্ত নন স্টপ অফিসে, মানে যেমন গরম তেমন কথা, সারাদিন কত কথা বলা যায়। এবং এত জায়গা থেকে এত মানুষ এই গরমের মধ্যে এত কষ্ট করে আমাদের অফিসে আসছেন, মানে তাদের মায়াতেই মনে করেন যে আর নিজের দিকে আর তাকানো হয় না। তো এটা হলো বাস্তব, যার কারণে আমরা আসলে অনেক কিছুতে সময় বের করতে পারি নাই। কারণ এত কথা বলে অফিসে থাকতে গেলে অনেক কাজ করা আসলে কষ্টের হয়ে যায়, কারণ আমাদের প্রোডাকশনের জন্য তো বাইরে যেতে হয়। তো এত মানুষের অ্যাপয়েন্টমেন্ট থাকে যে আসলে মাথা টাথা শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো আমরা এরপরেও আমাদের অফিসে মার্চেন্ডাইজিং সেকশনে 3 জনকে নিয়োগ দিয়েছি। তারপর আমাদের কোম্পানিতে 2 জন কোরআনের হাফেজ এবং তার মধ্যে একজন পিএইচডি কমপ্লিট করা, আমরা তাদের নিয়োগ দিয়েছি। 2 জন বোনকে নিয়োগ দিয়েছি যারা কাস্টমার সার্ভিসে আছেন, এবং অলরেডি আপনারা তাদের সঙ্গে অনেকেই কথাবার্তা বলে শিডিউল ম্যানেজ করে আমাদের কাছে আসতেছেন। আর আমাদের পুরানো যে টিম আছে সে টিম তো আছেই। তো এরপরেও যে এখন এমন অবস্থা হয়েছে, আমাদের এত এমপ্লয়মেন্ট অথবা এত কলিগ হয়ে গেছেন যে আমাদের অফিস আসলে বসতে দেওয়ারই জায়গা করতে পারছি না। এর মধ্যে এত মানুষের প্রেশার, তারপরে এত অর্ডারের প্রেশার, তো আসলে খুব একটা হুলস্থুল অবস্থা, যার কারণে আমাকে আপনারা ভিডিওতে পান নাই। তো আজকেও সারাটা দিন ঢাকা সিটিতে, আজকে কী বার, আপনারা মেবি আজকে সোমবার, হ্যাঁ। তো আজকে আপনারা যারা ঢাকাতে আছেন, গাজীপুরে আছেন, আজকে লক্ষ্য করে দেখবেন যে আজকে কি প্রচণ্ড গরম আর কি ভ্যাপসা ওয়েদার, আবহাওয়া বাইরে। এরপরও সেই সকাল থেকে আমরা বিকাল 4টা পর্যন্ত নন স্টপ 15-20টার উপর ফ্যাক্টরি ভিজিট করে এত দৌড়াদৌড়ি করে আবার অফিসে এসে বসছি। এই মাত্র সব মিটিং শেষ হলো। সারাদিনে একটা মেসেজও চেক করতে পারিনি, একটা কলও রিসিভ করতে পারিনি আমি। তো সময়টা আসলে খুব খুব এমন যাচ্ছে যে বলার মতো না। তো আপনাদের আজকে আমি চিন্তা করলাম যে আমার যত কষ্টই হোক না কেন, যে আমি আপনাদের একটা ভিডিও করে দিই। কারণ যে কারণটা নিয়ে আপনারা আসতেছেন, এই কারণটার উপর যদি একটা ভিডিও করে দিই তাহলে অন্তত আপনাদের ডিসিশান নিতে খুব সহজ হবে যে কি করা যায় গার্মেন্টসের ব্যবসা, অথবা কিভাবে শুরু করব। আমার 600 ভিডিও পাওয়ার পরে আপনাদের ব্রেনে এই জিনিসটা আসলো। অ্যাকচুয়ালি আমার মনে পড়ে যে 2006 সালের দিকে 26টা দেশ মিলে বাংলাদেশে আপনার সোনারগাঁও হোটেলে অথবা শেরাটনে, মেবি এটা সোনারগাঁয়ে ছিল, যে 3 দিনের একটা কনফারেন্স হলো। সেখানে লিডারশিপে আছে হচ্ছে সুইজারল্যান্ড আমার জানা মতো এবং বাংলাদেশ, যে কি করা যায়। অর্থাৎ যত ডেভেলপমেন্টের স্পেশালিস্ট আছেন সবাই মিলে, এতগুলো 26টা দেশের মানুষ মিলে এক জায়গায় বসছে শুধু এটাই বের করার জন্য কি করা যায়। হয়তো বা আপনারা যারা এই অনুষ্ঠানটাতে অ্যাটেন্ড করেছিলেন আপনারা এটা সম্পর্কে জানেন। সেখানে তারা 3 দিন ধরে মিটিং করে কি করা যায়, এবং 3 দিন ধরে মিটিং টিটিং শেষ করে লাস্টে কোনো আনসারই নাই যে কি করা যায়। তো আপনারা যখন আমার এই 600 ভিডিও দেখেন, দেখার পরে এরপর কিছুটা কনসার্ন হয়ে যান যে এত রকমের বুদ্ধি, এত রকমের পলিসি, এত কিছু গার্মেন্টসের উপরে শিখলাম, এখনও তো কিছুই শেখা হয় নাই। বেসিক্যালি আমি এখন আপনাদের কিছুই শেখাতে পারি নাই। কমার্শিয়াল শেখাতে পারি নাই, মার্চেন্ডাইজিংটা শেখাতে পারি নাই, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনটা শেখাতে পারি নাই, বিজনেস ট্রিক্স শেখাতে পারি নাই, তারপরে ফান্ড নিয়ে কীভাবে খেলতে হয় সেটা শেখাতে পারি নাই। সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কত ডেপথে কত রকমের খেলা আছে, কিছুই তো শেখাতে পারি নাই। আমার তো মনে হয় যে এখন যদি আমি ভিডিও করতে শুরু করি আরও বোধহয় 1000খানেক ভিডিও হয়ে যাবে, যদি একটা একটা করে পার্ট ধরে 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 আপনাদের শেখাতে থাকি। হ্যাঁ, তো তারপরে দেখেন এক একটা ভিডিও তো ঘন্টার উপরে ধরে, এরপরে মনে হয় কিছুই শেখাতে পারি নাই। তো যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করব পার্ট বাই পার্ট সবারকে শেখানোর, যাতে আপনারা যারা শেখার জন্য খানস গ্লোবালে আসতে চান
তাদের যেন খানস গ্লোবালে চাকরি করা না লাগে, বাসায় বসে আমার ভিডিও দেখে যেন আপনারা সব কিছু শিখতে পারেন। বাসায় বসেই যেন আপনারা সব কিছু শিখতে পারেন, ইনশাল্লাহ সেরকম একটা ব্যবস্থা করে দিব। ওকে, তো আর যা যা আপনাদের আমি শেখাই অথবা যা বলি, মাঝে মধ্যে খুব বিচ্ছিরি ভাষায় বলি, মাঝে মধ্যে খুব ভালো ভাষায় বলি, মাঝে মধ্যে খুব বিরক্ত স্বরে বলি, বকাঝকা দিয়ে বলি, এগুলোকে ধরবেন না। এগুলোকে ধরলে শিখতে পারবেন না। ওগুলো হচ্ছে খুঁতখুঁতানি রোগ। ওই রোগগুলো থেকে বের হয়ে যে কী শেখানোর চেষ্টা করছে শুধুমাত্র সেটাই শিখবেন। তো আসেন আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওটার উদ্দেশ্য আমাদের হলো যে কি করা যায়, কি করা যায়। এখন আসলে পৃথিবীতে কিছুই করার নাই, আবার যার পলিসি আছে সে সব কিছু করার জন্য রেডি আছে। তো আসেন, আমাদের সমাজে কত ক্যাটাগরির মানুষ আছেন। একটা হলো স্টুডেন্ট, আর একটা হচ্ছে জব হোল্ডার, চাকরিজীবী, ঠিক আছে, আর একটা হচ্ছে রিটায়ার্ড অর্থাৎ অবসরপ্রাপ্ত। তিনটা ক্যাটাগরি, একটা হচ্ছে স্টুডেন্ট, একটা হচ্ছে জব হোল্ডার, আর একটা হচ্ছে রিটায়ার্ড। অর্থাৎ স্টুডেন্ট অবস্থায় তার ব্যবসা করার মতো তার ইচ্ছা শক্তি জাগছে, আর এখন যেহেতু অনলাইনের যুগ চলে আসছে, কাজ করলেই কিছু টাকা যদি ইনকাম হয় তাহলে কেন করব না। আর একটা হচ্ছে জব হোল্ডার, চাকরি করতে চাই আবার পাশাপাশি কিছু কাজ করতে চাই, যদি আমি কাজে ভালো করি তাহলে চাকরিটা আর ভাল লাগে না, দাসত্বর মতো মনে হয়, তাহলে আমি কি হচ্ছে আমার ওই বিজনেসে আমি শিফট হয়ে যাব। আবার এখানে ইসলামের যারা মুসলমান আছেন, ইসলামের কথা বলা আছে যে সবথেকে ভালো রুজির ব্যবস্থা হচ্ছে ব্যবসা। তো ওইটাও আপনাদের ব্রেনে একটা হিট করে। এরপরের যে রিটায়ার্ড, যে আমি রিটায়ার্ড করেছি, আমি এখন কি করব, আমার বাকি সময়টা কি নিয়ে কাটবে, সেটা একটা বিষয়। আর দুটো সাব ক্যাটাগরি আছে। একটা সাব ক্যাটাগরি হলো আপনার প্রবাসী, আর একটা হচ্ছে নারী উদ্যোক্তা। এই দুটো হচ্ছে সাব ক্যাটাগরি, অর্থাৎ যারা বিদেশে আছেন তারা কিভাবে কাজ করবেন, আর যারা হলেন নারী উদ্যোক্তা তারা কিভাবে কাজ করবেন। টোটাল মেইন ক্যাটাগরি হলো তিনটা, বয়স অথবা পেশা ভেদে, আর প্রবাসী, নারী উদ্যোক্তা। এই দুটো হলো সাব ক্যাটাগরি, কারণ তারা ওই বয়সের মধ্যেই আপনারা পড়ে যান। আচ্ছা, এবার আসেন ব্যবসা কিভাবে শুরু করবেন। সবার আগে কোশ্চেন হলো, আমার অ্যাসেট আছে, আমার অ্যাসেট আছে, ক্যাশ নাই। আমার অ্যাসেট আছে কিন্তু ক্যাশ নাই। হয়তো আমার একটা দোকান আছে, অথবা বাড়ি আছে, অথবা পৈতৃক কিছু আছে যেখানে ব্যবসা পরিচালনা শুরু করা যাবে, কিন্তু আমার কাছে তো টাকা নাই। নাম্বার 2, আমার অ্যাসেট নাই, ক্যাশ আছে। সমাজে অনেক মানুষ আছেন যাদের, যেমন প্রবাসীরা বিদেশে আছেন, তার কাছে টাকা আছে কিন্তু তার বাংলাদেশে এরকম কোনো শোরুম, কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো কিছু নাই। এই একটা ঘটনা। নাম্বার 3 হচ্ছে অ্যাসেট মানে সম্পদ অথবা দোকান, বাড়িঘর, এগুলো, এটাও নাই, ক্যাশও নাই, কিছুই নাই। মানে জোবায়েদ ভাইয়ের মতো 72 টাকা দিয়ে খানস গ্লোবাল শুরু। সো এটা হচ্ছে আপনার জোবায়েদ ভাই, মানে অ্যাসেটও নাই, ক্যাশও নাই, কিছুই নাই ব্যবসার জন্য। বাপের থেকে কি আছে সেটা বাপের বিষয়, কিন্তু আমার কি আছে, আমার কিছুই নাই। তো এরকম একটা কন্ডিশন। আর নাম্বার 3, এর সঙ্গে আর একটা সাব কন্ডিশন হবে, যে কন্ডিশনটা হচ্ছে পারমিশন, অনুমতি। হ্যাঁ, অ্যাসেট আছে, ক্যাশ নাই, অনুমতি আছে। অ্যাসেট নাই, ক্যাশ আছে, অনুমতি আছে। অ্যাসেট নাই, ক্যাশ নাই, অনুমতিও নাই। হয় অনুমতি নাই অথবা অনুমতি আছে।
মজার ব্যাপার দেখেন কম্বিনেশন কতভাবে এগোচ্ছে। অ্যাসেট ক্যাশ পারমিশন, অ্যাসেট ক্যাশ পারমিশন, তিনটা জায়গাতেই অ্যাসেট ক্যাশ পারমিশন। আমাদের দেশে নারী উদ্যোক্তাদের জন্য সবচেয়ে সমস্যা হচ্ছে পারমিশনটা থাকে না। আর একটা জায়গায় পারমিশন থাকে না, সেটা হচ্ছে জব হোল্ডার, যারা চাকরি করেন তাদের পারমিশনটা থাকে না। আর স্টুডেন্টের জন্য একটু প্রেশার আসে, তারপরে পারমিশন অন্তত বাবারে না বলে হোক মাকে বলে কিছু একটা রাস্তাঘাট করতে পারে। কিন্তু বেসিক্যালি যারা চাকরি করে তাদের মধ্যে থেকে এই অনুমতিটা বের করা, এক্সকিউজ মি, সরি, তাদের মধ্যে থেকে এই অনুমতিটা বের করা যে তুমি একটা ভালো কোম্পানিতে চাকরি করতেছো, হ্যাঁ, লোকজন দেখে বলতেছে প্যান্ট শার্ট টাই পরে অফিসে যাচ্ছ, তুমি এখন এই চাকরি বাকরি এত সুন্দর একটা ডিসিপ্লিন লাইফ, বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া আসা করছে, তাদের একটা রানিং খরচ আছে, বাসা ভাড়া আছে, কত কিছু, তুমি এখন এই চাকরি ছেড়ে তুমি এখন এই ব্যবসা নামবা, ব্যবসা তো কত রকমের প্যারা, তুমি কি পারবা? কথাটা কেন আসে সেটাও আপনাকে বুঝতে হবে, কারণ পরিবার জানে যে আপনি টাইপরাইটারের মতো চাকরি করতে পারেন, কিন্তু বেসিক্যালি আপনি কোয়ালিফাইড না। আপনার ওয়াইফই আপনার সঙ্গে থেকে থেকে বুঝে ফেলছে, আপনার বাবা মা বুঝে ফেলছে যে আপনার যে শারীরিক, চারিত্রিক, তারপরে ভাষাগত অথবা ব্রেনগত, পলিসিগত, কমান্ড, উৎপাদন, ফলো আপ সব কিছু মিলায় আপনি ব্যাংকে চাকরি করার জন্য খুব ভালো। তো বছরে 6টা বোনাস পাচ্ছেন, বেতন পাচ্ছেন, কত কিছু পাচ্ছেন, তাহলে ভাই এই চাকরি ছেড়ে ব্যবসা আসার দরকার নেই। কারণ ব্যবসার জন্য যে পরিমাণ গায়ে গোত্র খাটতে হবে, গা হাত পা চেয়ারে এরকম বাটার জুতার মতো জোবায়েদ ভাইয়ের মতো হয়ে যাবে, এটা আপনি পারবেন না। যার কারণে আপনার পরিবারের মানুষ বলে যে তুমি ব্যবসায় যেও না। আমার কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, আর এরপরে যদি আপনার হারাম জীবন কামাই করার অভ্যাস থাকে, যে সামান্য একটু ঘুষমুষ খাওয়ার অভ্যাস থাকে, বেতন কেছে 25,000 কিন্তু মাসে আপনার ইনকাম আছে 60-70-80,000 টাকা, কোম্পানির কেনাকাটা, পারচেস প্রকিউরমেন্টে চাকরি করেন, অথবা কেসে কোয়ালিটি কন্ট্রোলে চাকরি করেন, একটা ঘুষ দিলে একটা টিক চিহ্ন দিলে মনে করেন পার বডিতে চলে আসে আপনার 5 সেন্ট, মানে 10 টাকা, এরকম 1 লাখ পিস মাল শিপমেন্ট হয়ে গেলে 10 লাখ টাকা মাসে পেয়ে যান, তা আপনার পরিবার কোনো দিন আপনাকে ব্যবসা করতে দিতে চাবে না। কথা বুঝতে পারছেন? তাহলে আপনার পরিবার আপনাকে যাচাই বাছাই করেই আপনাকে ব্যবসার জন্য নিষেধ করছে। আর স্টুডেন্টদের জন্য যে সমস্যা সেটা হচ্ছে যে লেখাপড়া করে যদি বিদেশে যেতে পারে, অথবা সরকারি চাকরি করে, অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তার একটা ফিউচার আছে। এখন কি কাপড়ের ব্যবসা করবে, কি জুতার ব্যবসা করবে, কি আটা চালের ব্যবসা করবে, এটা হলো না। আগে তো ক্যারিয়ার তৈরি করতে হবে, অন্তত বিয়ে করার জন্য তো একটা সার্টিফিকেট লাগে। তো যার কারণে আপনার বাবা মারা কখনোই চাবে না যে তার সন্তান পড়াশোনার মধ্যে ব্যবসায় নামুক, এবং ব্যক্তিগতভাবে আমিও এটা একটু কম পছন্দ করি। আর যদি আমার কাছে কেউ আসে তখন তাকে আমি বলি যে আমাকে লিখিত অথবা মুখের জবান হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ওই স্ট্যাম্প দিয়ে কোনো কিছু হয় না, দলিল লেখে কোনো কিছু হয় না। যদি কিনা আপনার মধ্যে জবান না থাকে তাহলে ইমানও থাকলো না। তো আপনাকে জবান দিতে হবে যে আপনার এই ব্যবসার কারণে আপনার লেখাপড়া কোনো ক্ষয়ক্ষতি হবে না, তাহলে আপনি আমার কোম্পানি থেকে মাল বানিয়ে নিতে পারেন, ব্যবসা করতে পারেন, গাইডলাইন পাবেন। আর এরপরে হচ্ছে রিটায়ার্ড ব্যক্তি, যারা রিটায়ার্ড হয়ে গেছেন তাদের মধ্যে কিছু মানুষ আছেন শারীরিকভাবে খুব দুর্বল, তাদের পরিবারও চাবে না যে রিটায়ার্ডের সময় যে টাকাটা পাইছি এই টাকাটা দিয়ে ব্যবসা করতে যে সে পেরে উঠবে কি উঠবে না। আর চাকরি জীবনে সে তো ওরকম ধুরন্ধর ছিল না, খুব সহজ সরল মানুষ ছিল, ভদ্রলোক ছিল, সামান্য কিছু ইনকাম করছে, জোড়াতালি দিয়ে সংসার চালায় দিয়েছি, ছেলে মেয়ে বিয়ে দিয়ে ফেলছি। তাহলে এখন তাহলে কি কারণে আমরা ওই বাকি যে পেনশনের 2 কোটি টাকা পাইছে অথবা কিছু একটু পাচ্ছে, এই টাকাটা যদি নষ্ট করি তো শেষ, তো সবই তো শেষ। তার মধ্যে তো ছেলে অথবা ছেলের বউ অমুক তমুক নিয়ে কেসে 20 লাখ খরচ করে ফেলছে, ধ্বংস করে ফেলছে, তো সেখানে তো ফলাফল ভালো না। তাহলে আমাদের হাতে যে বাকি টাকাটা আছে এই টাকাটা আমরা নষ্ট না করে এটা যদি ব্যাংকে এফডিআরও করে রাখি, তাও তো মাস গেলে কিছু পাচ্ছি, পেনশনের কিছু পাচ্ছি, আর এখান থেকে এফডিআর কিছু পাচ্ছি। অথবা এই টাকা দিয়ে যদি বাড়ির সামনে 4-5টা মার্কেট করে দিই, তো দিন যত যাবে সেখান থেকে তো ভাড়া বেশি পাবো। তো আমি ব্যবসায় কী কারণে টাকাটা খাটায় আমি বিপদের দিকে যাব, আমার এই শেষ বয়সে টাকাটা কেন ধ্বংস করব? তাহলে সেখানে একটা অনুমতির অভাব পরিবারের থেকে আপনি পাবেন, এবং অসহযোগিতা
এবং ডিমোটিভেশন, অর্থাৎ আপনার মনটাকে নত করে ফেলা অথবা নেগেটিভ করে ফেলার জন্য আপনি সুন্দর একটা গাইডলাইন পাবেন। এবং এটি কিন্তু অবশ্যই ভালো, কারণ আপনি যদি কিনা শারীরিকভাবে অথবা পরিশ্রমের জন্য দুর্বল হয়ে পড়েন এবং ব্যবসায়িক টাইপের মানুষ আপনি না হন, তাহলে জীবনের শেষ সম্পদটা নষ্ট করা কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। বরঞ্চ ওই টাকা দিয়ে গ্রামের বাড়ির সামনেও যদি 5টা-7টা দোকানও উঠায় দেন অথবা 20টা দোকান, 2 কোটি টাকায় কী হচ্ছে, আপনার ওই 3 চালা করে করে যদি দোকান উঠান 12 ফিট 15 ফিট করে করে, তাও মিনিমাম আপনার কতগুলো দোকান হবে? 12 লাখ টাকা দিলে আপনার 9টা দোকান হয়ে যায়, 15 লাখ টাকা হলে 12টা দোকান হয়ে যায়। তা আপনি এরকম যদি বাড়ির সামনে একটা মার্কেটও বানায় দেন 1 কোটি খরচ করে, তা সেখানে তো আপনার প্রায় 30-40টা দোকান হবে। তা 30-40টা দোকান হলে তো বিশাল একটা মার্কেটে বাজার বসায় বসলেন, দিন যত যাবে টাকা পেতে থাকবেন। তাহলে আপনি কি কারণে 1 কোটি টাকা ব্যবসা পিছনে খাটায়, আর ওই ব্যবসাটা যদি সামহাও টাকাটা যদি আপনার মাইর যায় অথবা কিছু ব্যবসায় যদি লস যায়, তাহলে আপনি কি কারণে শেষ জীবনটা আপনার মর্মান্তিক করবেন? সো এরকম যদি আমরা কাউকে পাই আমাদের খানস গ্লোবালে আসেন, সবার আগে এই ভিডিওর মাধ্যমে আমি হাত জোড় করে বলছি যে নিজের জীবনটাকে ধ্বংস করবেন না, খানস গ্লোবালকে ব্যবসা দিতে হবে না, সবার আগে নিজের জীবনটাকে আপনি সিকিউর করেন, সুন্দর করেন এবং এমন জায়গায় করেন যেটা হচ্ছে ফিক্সড অ্যাসেটে পরিণত হচ্ছে, দিন যত বাড়তেছে ইনকাম তত আসতেছে। কারণ আমরা এত ব্যবসার কথা আপনাদের বলি একটাই কারণে যে জীবনে ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়ান, যেখান থেকে প্রতিনিয়ত আপনার বয়স হতে থাকবে, আপনার শরীরের ক্ষমতা বাড়তে থাকবে, কিন্তু ইনকাম বাড়তে থাকবে। তাহলে সেইখানে আমি যদি মন থেকে সেটাই চাই, তা আমি আপনাদের এই টাইপের যে যারা ভাইরা আছেন, বড় ভাইরা আছেন অথবা বাবা চাচার বয়সী আছেন, সবাইকে বলবো যে আপনারা এই ভুলটা করবেন না। ইভেন খানস গ্লোবালের কোনো ভিডিও দেখে এত বেশি উৎসাহিত হয়ে টাকাগুলো ধ্বংস করবেন না, যে যদি কিনা আপনার এই ব্যবসা হচ্ছে একটা খেলা, এই খেলার মতো সবগুলো অ্যাডমিনিস্ট্রেশন, সেলস অ্যান্ড মার্কেটিং, প্রোডাকশান, প্রাইসিং, মানে দামাদামি নির্ণয় করা থেকে শুরু করে বেচে টাকা ঘর পর্যন্ত আনা পর্যন্ত অনেক পরিশ্রম। আমরা এই বয়সে পাগল হয়ে যাচ্ছি। সো আপনার পক্ষে যদি সম্ভব না হয় তাহলে প্লিজ আপনি নামবেন না। এরপর কোশ্চেন হলো যে প্রবাসী, আমরা স্টুডেন্টদের কথা বললাম, জব হোল্ডারের কথা বললাম, এবার রিটায়ার্ড ব্যক্তিদের কথা বললাম। আমি সবসময় আপনাদের খারাপ কথা বলি, পচা কথা বলি, শুধুমাত্র একটাই কারণে যে আপনাদের আগে খারাপটা শেখায় দিই। কারণ ধ্বংস কতভাবে হতে হয় সেই জিনিসটা যদি অথবা হয় মানুষ, সেটা যদি শেখায় দিই, তাহলে কিন্তু ভালোটা ইনশাল্লাহ অটোমেটিক্যালি হবে। আর ভালোটা তো বইয়ের কথায় লেখা থাকে, সব কাগজপত্র, সব কোম্পানির কথায় বলা থাকে। যেমন গতকালকে আমি জাপানি একটা কোম্পানিতে কিছুদিন আগে আমি বোধহয় ইনস্টাগ্রাম আর ফেসবুকে কোথাও দেখলাম জাপানে খুব লেটেস্ট একটা টেকনোলজি চশমা আবিষ্কার করছে, যেটা থেকে আরও ক্লিয়ার দেখা যায়, তারপরে মাথা ব্যথাটা হয় না, তার উপর দিয়ে ট্রাক চলে গেলেও সেই গ্লাসটা ভাঙে না, তো এরপরে পানি পড়লে পানিটা পিছলে পড়ে যায়। মানে গ্লাসটা অল টাইম আপনার চোখের জন্য বেস্ট। এবং প্রতিদিন 20,000-এর বেশি গ্লাস আপনার বিক্রি হচ্ছে, 20,000 আর 2 লাখ পিস পার ডে সেল হচ্ছে। এরকম বিশাল প্রমোশন এবং কিছু ভিডিও খুব চমৎকার লাগলো। এরপর বাংলাদেশ ওইটাতে আমি একটা বুকিং দিলাম। গতকালকে যখন মালটা আসছে, ওটা আপনার বোধ হয় 2400 টাকা 2300 টাকা দাম নিয়েছে। তো চশমাটা যখন আসছে, তো কুরিয়ার সার্ভিসের লোক দাঁড়াই আছে, তার সামনেই চশমাটা আমি খুলে ফেলছি এবং এমনভাবে খুলছি যাতে এটা রিটার্ন করা যায়। তো যেহেতু 14-15 দিন সময় লাগছে, তো আমার কাছে মনে হচ্ছে চশমাটা বোধহয় জাপান থেকে এনেই তারপরে ইম্পোর্ট করে এনে বোধহয় দিচ্ছে। তো বাস্তবে দেখলাম মানে 200 টাকার একটা ফ্রেম সেখানে দেওয়া নেই, 50 টাকার একটা ফ্রেম দেওয়া। যে চশমাটা দেওয়া, চশমাটার যে গ্লাসটা, সেই গ্লাসটা জাস্ট একটা দূরের জিনিস কাছে দেখা যায় এরকম একটা ফ্রেম দিয়ে অথবা গ্লাস দিয়ে বাংলা একটা চশমা বানায়, যেটা খরচ সর্বোচ্চ 400 টাকা নাই। সেই প্রোডাক্টটা অনলাইনে আমাকে হোম ডেলিভারি দিল। আর এটাই ছিল আমার জীবনের প্রথম পারচেস অনলাইনে কেনা, এবং তার ফলাফল পাইলাম এই। এরপরে সেই চশমাটা আমি জায়গায় বসে আবার ফেরত দিয়ে টাকাটা রিটার্ন নিয়ে নিলাম। তো দেখেন, যখন বাইরে থেকে সব কিছু দেখা হয়, সব কিছু খুব সুন্দর, ইন ফিজিক্যাল সেটা কি সেটা বুঝতে হবে, বোঝার ক্ষমতাটা থাকতে হবে, ঠিক আছে? আর এরপরে হচ্ছে প্রবাসী, যারা প্রবাসে আছেন তাদের জন্য রেস্ট্রিকশান নাই, তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি, যে তারা বিদেশে আছেন, চাকরি করছেন, টাকা ইনকাম করছেন, দেশের মানুষকে পাঠাচ্ছেন, তাদেরও সন্তুষ্ট রেখেছেন। এবার সারাদিন 8 ঘন্টা পরিশ্রম করে বাকি কি হচ্ছে 2 ঘন্টা আপনি
কিছু অর্ডার কাটেন, কিছু জায়গায় মার্কেটিং করেন। সাপোজ বাংলাদেশে খানস গ্লোবালের সঙ্গে আপনি অ্যাটাচড আছেন, আপনি বলেন বাংলাদেশে খানস গ্লোবাল আমার পার্টনার, অথবা আমি সেখানে একজন ইনভেস্টর, আমি এখানে একজন ডিরেক্টর, কিছু একটা, অথবা সেলস অ্যান্ড মার্কেটিং এই দেশে আমি হেড, অথবা আমি ডিলার, আমি এজেন্ট, হোয়াট এভার, আপনি যেটাই বলেন না কেন, যে তুমি আমার বাংলাদেশে ছোটো একটা ফ্যাক্টরি আছে স্যাম্পলিং, আরও অনেক পার্টনার ফ্যাক্টরি আছে, একদম ওকোটেক্স সার্টিফাইডের থেকে শুরু করে WC সার্টিফাইড, কমপ্লায়েন্স, সব রকমের ফ্যাক্টরির ব্যবস্থা আছে। তুমি আমাকে কাজ দাও, আমি তোমার দেশেই আছি, তুমি ওই দেশে ব্যাংকে টাকা পাঠাও, মাল আমি এখানে তোমাকে ছাড়া এনে তোমাকে আমি দিয়ে দিব। তো আপনার কিন্তু কাজ করার বিশাল একটা অপরচুনিটি আছে, অর্থাৎ প্রবাসীদের জন্য সবথেকে বেশি সুবিধা। আর হলো আপনার নারী উদ্যোক্তাদের জন্য সবচেয়ে সমস্যা হচ্ছে টাকার পরিমাণটা খুব কম থাকে, সংসারের থেকে বাঁচায় সামান্য কিছু টাকার ব্যবস্থা হয়। আর হচ্ছে সংসারের থেকে পারমিশনের খুব অভাব থাকে, হতে পারে শ্বশুরবাড়ি প্রেশার অথবা জামাইয়ের প্রেশার। আমি যা কামাই করছি তা দিয়ে তো একটু হিসেব করে খরচ করলে সংসার চলে যায়, তোমার এই বাইরে যে এটে বিভিন্ন পুরুষ মানুষ টানুষ হ্যান ত্যান কত তাল, এত কিছু করার কি দরকার? কোনো দরকার নেই, তুমি ঘরে থাকো, সুন্দরভাবে সংসার চালাও, বাচ্চা কাচ্চা মানুষ করো। তো ওখান থেকে আসলে দেখা যায় যে আমাদের সমাজ যে জায়গাটাতে চলে গেছে, চাকরি থেকে শুরু করে সব জায়গাতে আপনি দেখছেন, পুলিশে চাকরি করে, যেখানে আইন, সে পুলিশে চাকরি করে মেয়েরা পর্যন্ত শারীরিক অথবা মানসিকভাবে নির্যাতিত হচ্ছে পুলিশ অফিসার দ্বারাই, অথবা বাইরের টপ লেভেলের মানুষদের। এগুলো পেপার পত্রিকা আসতেছে, মিডিয়াতে কাজ করতে যাচ্ছেন, মিডিয়ার মানুষের থেকে শুরু করে সব জায়গা থেকে, নেতা নেত্রী থেকে শুরু করে সব জায়গায় আপনার কেসে আপনি মানসিক অথবা শারীরিকভাবে দর্শিত হচ্ছেন। এখন ধর্ষণ মামলার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কোন ধর্ষণ, শারীরিক ধর্ষণ না মানসিক ধর্ষণ, সেটা কিন্তু সঠিক ব্যাখ্যা দেওয়া নাই, যার কারণেই আপনার এই ঘটনাগুলো ঘটানো যায়। বাংলাদেশে আইন যেমন চমৎকার আইন, যেখানে একজন অ্যাটর্নি জেনারেলকে দেখলে অথবা বিচারপতিকে দেখলে সে রাস্তা দিয়ে হাঁটতে গেলে সারা দুনিয়ার মনে করেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, আবার উনি যখন রাজনীতির বাইরে চলে যাবে তখন আবার সে শত কোটি টাকার দুর্নীতি করে দেশ থেকে পলায়ন হয়ে চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের দেশ। ইন্ডিয়ারও একই অবস্থা, পাকিস্তানেরও একই অবস্থা, সাউথ এশিয়া অর্থাৎ দক্ষিণ এশিয়ার প্রতিটা দেশেরই এত নাজুক এবং বিচ্ছিরি অবস্থা। আপনি আর্মি থেকে শুরু করে বলেন, পুলিশে বলেন, তারপরে প্রশাসন বলেন, মেডিকেল বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, কোথায় একটা নারী সম্মান নিয়ে ফ্রি হ্যান্ড কাজ করতে পারতেছে? ব্যাংকে চাকরি বলেন, ব্যাংকের ম্যানেজার ড্রপ করে দিতে চায়, ব্যাংকের কলিগরা কেসে ড্রপ করে দিতে চায়। ব্যাংকে চাকরি করেন, শরীর বিক্রি করতে পারলে খুব দ্রুত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়ে যাবেন, আর তাহলে সারা জীবন রিসিপশনেই চাকরি করতে থাকবেন অথবা ক্যাশ বক্সে চাকরি করতে থাকবেন। স্কুলের মাস্টার হয়েছেন, সেম অবস্থা, টিএনওর থেকে শুরু করে এইসব নষ্টামি করবেন, দেখবেন শ্রেষ্ঠ শিক্ষিকা হয়ে গেছেন। সব একই অবস্থা, কাজটা করবেন কীভাবে? যখন আপনার পরিবার দেখতেছে যে ঘরের বাইরে একজন নারীকে, তাতে ওয়াইফ হোক, বোন হোক, মেয়ে হোক, যেখানেই পাঠাচ্ছি এমন একটা ডিপার্টমেন্ট নাই যেখানে ইজ্জতের গ্যারান্টি আছে, সিকিউরিটি আছে, হচ্ছে বেটার কি হচ্ছে একটু কষ্ট করেও কম খাই, তারপরে কিছু জীবনটা পার করে দিই, দেখি কতদিন একসাথে মিলেমিশে সংসার করা যায়। কারণ এগুলো হতে গেলে তার সংসার আর থাকবে না, আর বাচ্চা কাচ্চাও ধ্বংস হয়ে যাবে। এগুলো যখন বাচ্চা কাচ্চার চোখে পড়বে, কানে যাবে, অথবা সমাজের মাধ্যমে তাদের কাছে আসবে, তাদের মনে একটা বড় দাগ লাগবে, তারাও কিছু ধ্বংস হয়ে যাবে। ওর থেকে বেটার সব কিছুকে চাপায় দিয়ে একটু কম খরচের মধ্যে, অথবা কিছু আমি নিজেও একটু বেশি পরিশ্রম করি, বাট আমার ওয়াইফের কিছু করার দরকার নেই। সো এরকম একটা জায়গা থেকে আসলে অ্যাকচুয়ালি একজন নারীকে কাজ করতে দিবে না, এর অর্থ তার শ্বশুরবাড়ির লোকজন যে খুব গোঁড়া, অথবা খুব ছোট লোক, অথবা খুব অশিক্ষিত, অথবা খুব নেগেটিভ মাইন্ডেড, এরকম না। বাংলাদেশে চাকরি করা 95% নারী চরিত্রহীন, 95% নারী, অথবা উদ্যোক্তা হতে চাওয়া। আপনারা কয়দিন আগে দেখছেন ডিসির সাথে না আসলেও কি হয় না, দেখছেন তো, আপনারাই দেখছেন, এগুলো আমার কথা না, হাজার হাজার প্রমাণ আছে, হাজার না লক্ষ প্রমাণ, ঘরে বাইরে সব জায়গায় হচ্ছে। মানুষের বাসায় কাজ করতে যায় সেখানেও দর্শিত হচ্ছে না, কত হচ্ছে। কাজটা করবেন কিভাবে? যার কারণে যে পরিবারের থেকে আপনার নারী উদ্যোক্তা অথবা নারী কর্মীদের উপরে আপনার একটা অনুমতির সমস্যা হয়। আর নারীরা দেখা যায় যদি ভাই ব্রাদার দেশে বাইরে থাকে অথবা বাবা খুব সম্পদশালী হয়,
তাহলে কেসে কিছু টাকা পয়সা নিয়ে একটা ব্যবসায় বসতে পারেন, অথবা বাবা বড় ব্যবসায়ী ছিলেন, বাবা মারা গেছেন, এবার তার মেয়েই কী হয়েছে ওই চেয়ারটাতে বসে কোম্পানিটা পরিচালনা করছে, তখন তার আর মিসগাইড হওয়ার সুযোগটা একটু কম থাকে, যদি কিনা তার কোনো স্টাফ তার মনের মধ্যে ঢুকে অথবা অন্য কোনো বড় ব্যবসায়ী তার জীবনে না এসে সেটাকে ধ্বংস না করে, তাহলে সেখানে ঝামেলাটা কম হয়। যেমন মুন্নু সিরামিক্স, তারপরে যমুনা গ্রুপ, তারপরে আপনার আরও এরকম অনেকগুলো কোম্পানি আছে না, যেখানে মালিকের মেয়েরাই তার বাবার জায়গাটা, তারপরে জিএমএস নিট কম্পোজিট, বাবার বিশাল জায়গাটা, হয় বাবা রিটায়ার্ড করছে অথবা বাবার অবর্তমানে তারা জায়গাটা কন্ট্রোল করতেছে। তো এই জায়গাটাতে নারী উদ্যোক্তা হলে দেখা যায় যে কিছুটা সিকিউর থাকা যায়। তারপরে কে কতটা সিকিউর সেটা খুব টাফ খুঁজে বের করা, কারণ বড় ব্যবসার জন্য নারীরা যখন দেখা যায় বড় একটা ফরেন বায়ার আসছে এবং সে আমেরিকায় নিয়ে যাচ্ছে, ইংল্যান্ডে নিয়ে যাচ্ছে, তো ওই চলতে 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 দেখা যায় যে একটা মনের ম্যাচিং হয়ে যায়, সেখান থেকে দেখা যায় শরীরের ম্যাচিং হয়ে যায়, তখনই তার ছোট্ট কুড়িয়ে ঘরের মধ্যে যে বিশাল একটা ধস নামে। তো এই জায়গাগুলোর কারণে এই ব্যবসাগুলো আসলে অনেক কঠিন হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। তো আসেন, এত বাধা বিপত্তি এত কিছুর পরে একটা ব্যবসা কিভাবে আপনি দাঁড় করবেন। হতে পারেন আপনি স্টুডেন্ট, হতে পারেন জব হোল্ডার, হতে পারেন আপনি রিটায়ার্ড একজন ব্যক্তি, হতে পারেন আপনি একজন প্রবাসী, অথবা হতে পারেন আপনি একজন নারী উদ্যোক্তা। ব্যবসাটা কিভাবে শুরু করবেন? ব্যবসা কিন্তু প্রোডাক্টে না। দেখেন ভ্যানের পরে মানুষ মাল বিক্রি করতেছে, সেটা সংসার চালাচ্ছে, সেটা দিয়ে গ্রামে হাটে বাজারে ছেঁড়া ফাটা একদম বস্তির মাল বিক্রি করতেছে, সেটা দিয়ে সে তার সংসার চালাচ্ছে, বাচ্চাকে পড়াশুনো করছে, সেই বাচ্চা আবার ইউনিভার্সিটিতে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, তারপরে শহরে কোটি টাকা খরচ করে শোরুম দিয়ে সেখানেও হাই কোয়ালিটি মাল দিয়ে ব্যবসা হচ্ছে। ব্যবসা সব জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে, কিন্তু আপনার ব্যবসা হচ্ছে না, আপনি শুরু করতে পারছেন না। হয় আপনার টাকা আছে, সম্পদ আছে, অনুমতি আছে, সব আছে, অথবা কিছুই নাই, তারপরে আপনি কোনোভাবেই কোনো কিছু শুরু করতে পারছেন এবং সাহস পাচ্ছেন না, তো গাইডলাইন পাচ্ছেন না যে আসলে কী করা উচিত। তো দেখেন, কাপড়ের ব্যবসা বলে কথা না, খানস গ্লোবাল বলে কোনো কথা না, অথবা জুবায়েদ ভাই বলে কোনো কথা না। কথাটা হলো ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনার পলিসি 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 এবং পলিসি। যেমন আপনার যদি সেলস অ্যান্ড মার্কেটিংয়ের যোগ্যতা, আপনি নিজেকে আয়নার সামনে দাঁড়ায় অথবা ঘুমাতে যাওয়ার সময় অথবা নিজেকে নিজে প্রশ্ন করতেছেন যে আমার কথা কি মানুষ ওঠা বসা করে, ডিসিশন নেয়? আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের মধ্যে আমি কি তাদের মধ্যে লিডার? আমি একটা কথা বললে যৌক্তিক বললেও তারা শুনে, অথবা অযৌক্তিক হলেও তারা শুনে, অন্ধের মতো আমাকে বিশ্বাস করে অথবা ভালোবাসে, অথবা আমি যেটা বলি কেন যেন সেটাই আসলে পারফেক্ট হয়ে যায়, যার কারণে তারা আমাকে শুনে এবং সম্মান করে। এর অর্থ কি? আপনার সেলস অ্যান্ড মার্কেটিং কোয়ালিটি ভালো। তাহলে আপনার কাছে যে প্রোডাক্টটি দেওয়া হোক না কেন আপনি বিক্রি করতে পারবেন। এখন রাস্তার পাশে 3টা দোকান আছে, একটা হচ্ছে মুদির দোকান, একটা হচ্ছে চুল কাটার নাপিতের দোকান, আর একটা হচ্ছে ওই রাস্তার পাশে কিছু ফল বিক্রেতা। এখন আপনাকে যদি ফল বিক্রেতার ওখানে দেওয়া যায়, যেহেতু মানুষ আপনার যুক্তিসঙ্গত সুন্দর কথাকে গ্রহণ করে, তাহলে আপনি ফল বিক্রেতা হলেও আপনি ইনকাম করতে পারবেন। আর যদি এমন হয় যে আপনার সেলস মার্কেটিং কোয়ালিটি নেই, আপনি খালি বেচা কেনা টাকা গুনাটা বুঝেন, তাহলে আপনি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক হয়ে যান। আর যদি দেখা নেয় আপনার হাতের মধ্যে একটু দক্ষতা আছে, যে দক্ষতা আর একটু পরিশ্রম দিয়ে আপনি 2 টাকা ইনকাম করতে পারবেন, তাহলে আপনি নাপিতের দোকানদার হয়ে যান, কারণ আপনার তো তখন আর সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কোয়ালিটি লাগছে না। নাপিতের দোকানে লোক অটোমেটিক্যালি আসবে, মুদির দোকানে লোক অটোমেটিক্যালি আসবে। ওই দুটো ব্যবসা পরিচালনা করতে হয় হাতের দক্ষতা দরকার, নয় কী হয়েছে খালি বসে থাকার দক্ষতা দরকার। আর এই বস্তু জগতের আর কোনো দক্ষতার দরকার নাই, আর একটু সৎ হলেই শেষ, যে নিজের মাল নিজে না খেয়ে ফেলি, নিজের মাল নিজে না চুরি করি, দ্যাটস ইট। কিন্তু যে ফলের দোকানদার, তার কিন্তু হায়েস্ট কোয়ালিটির প্রয়োজন, তার ধৈর্য ধরা, মানুষকে ডেকে কথা বলা, আবার ফলটা যেহেতু পচনশীল, সো নির্দিষ্ট সময়ের মধ্যে সেলস টার্গেট দিয়ে মালগুলো বিক্রি করে আবার নতুন মাল আনা, আবার ফলটা যে খেলে জীবনের কোনো ক্ষতি হবে না, ফরমালিন দেওয়া না, সেটাও মানুষকে বিশ্বাস করায়, তারপরে তার মুখের মধ্যে ভরে দেওয়া। এর অর্থ বুঝেন? ফল বিক্রেতা হতে গেলে কত বিশাল পারফরমেন্সের প্রয়োজন হয়। তাহলে এই জায়গাগুলো কম্পেয়ার করার মতো ক্ষমতা আপনার ব্রেনে থাকতে হবে। এরপর যে আপনি চিন্তা করে দেখবেন আসলে হু ইউ আর, আপনি কে জন্মগতভাবে, অথবা আপনার জন্মগতভাবে আপনার চারিত্রিক, তারপরে প্রোডাক্টিভ অর্থাৎ উৎপাদন ক্ষমতা,
চিন্তা ক্ষমতা, ডেলিভারির ক্ষমতা, কোন ক্ষমতাটার কম্বিনেশন আপনার শরীরের মধ্যে, ব্রেনের মধ্যে কিভাবে আছে। আস্ক ইউরসেলফ, সবার আগে নিজেকে জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করে যদি দেখেন যে না, আপনার যে যোগ্যতাটা আপনি খুঁজে পাচ্ছেন সেটাতে আপনি কি করতে পারবেন, যেমন আপনার মধ্যে একটা অস্থিরতার যোগ্যতা যদি না থাকে তাহলে আপনি মাল বিক্রি করে টাকা আদায় করতে পারবেন না। আপনার যে অস্থিরতার যে একটা যোগ্যতা, এটা কিন্তু আপনাকে খুব দ্রুত ফলো আপ দেওয়া শেখাবে, অর্থাৎ চেইন অফ কমান্ড, এটা খুব ভালো আপনার মধ্যে। এর অর্থ আপনি কিন্তু যে কোনো প্রোডাকশানজনিত ব্যবসা যদি করেন তাহলে কিন্তু আপনি খুব ভালো হবেন। কিন্তু এই অস্থিরতা যদি আপনার ব্রেনকে খুব দ্রুত ওই জায়গা থেকে সরায় ফেলে, মানে এখন এইটার জন্য অস্থির হয়ে যান, তখন আরেকটার জন্য অস্থির হন, কিন্তু একটার জন্য আপনি অল টাইম অস্থির হয়ে থাকতে পারেন না, সেক্ষেত্রে আবার আপনি ব্যবসায় বারবার ফল করবেন, অথবা আপনার ক্যারিয়ারে ফল করবেন, যে কোনো সম্পর্কে ফল করবেন, কারণ একই জিনিস আপনার বেশিক্ষণ ভালো লাগতেছে না, অস্থির হয়ে যাচ্ছেন নতুন কিছুর জন্য। আপনার সব জায়গাতে আপনি ফল করবেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত ফল করবেন। তাহলে এভাবে চিন্তা ভাবনা করে করে নিজের চিন্তা শক্তিটা বাড়ায়, যখন আপনি বুঝতে পারলেন যে আমার কাছে টাকা নাই, অথবা সম্পদ নাই, অথবা পারমিশন নাই, বাট আমি এখান থেকে সাকসেস বের করব, তখনই সবার আগে গার্মেন্টস ব্যবসায় যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে খানস গ্লোবাল জুবায়েদ ভাইয়ের ভিডিও যদি আপনার ভালো লাগে, যৌক্তিক মনে হয়, অথবা সেখান থেকে আপনার বেঁচে ওঠার কোনো স্বপ্ন যদি আপনাকে কাজে লাগায়, তাহলে গার্মেন্টস ব্যবসাটাকেই আমরা উদাহরণ হিসেবে ধরে আমরা আপনাদের শেখায় দিই যে গার্মেন্টস ব্যবসা কীভাবে শুরু করতে হয়। ঠিক আছে? সো মনে করেন একটা দোকান নিতে 20 লাখ টাকার খরচ হবে, পজেশন, অ্যাডভান্স, ডেকোরেশন সব কিছু মিলায়। আর আপনার যদি 20 লাখ টাকা দেওয়ার মতো যদি ক্ষমতা না থাকে, তাহলে যদি 20 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা যদি আপনার যদি না থাকে, তাহলে মনে করেন এলাকায় কোনো মতে 50,000 টাকা দিয়ে, পজেশন ভাড়াটাড়া দিয়ে 20,000 অথবা 50,000 টাকা দিয়ে আপনি একটা দোকান নেওয়ার ক্ষমতা রাখেন। অথবা কিছু না, আপনি একটা ফেসবুক অথবা সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক নামক একটা প্রতিষ্ঠান, যেখানে ফ্রি প্ল্যাটফর্ম, সেটা দিয়ে আপনি কাজ করতে চান। অথবা আপনি আপনার বাসার মধ্যেই একটা রুম, হোম রুম, বাসার মধ্যেই একটা ঘরকে আপনি গোদামের মতো ব্যবহার করে সেখানটাকে কাজে লাগায় ওখান থেকে মালের হোলসেল দিতে চান। সো এই কটা মাধ্যম আপনার আছে। তো আপনি যখন একটা শোরুমের ব্যবসা শুরু করবেন, আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে দুইটা ক্যাটাগরি, যে স্টক লট এবং গাইটের থেকে সর্বোচ্চ ভালো কি মালটা আমি বের করতে পারবো সর্বনিম্ন দামে। হয়তোবা মালটা তখন আপনার কেনা পড়তেছে 200 টাকা, আপনি সেটা বিক্রি করছেন 1800 টাকা। আর এভাবেই মার্কেটে যত বড় কাপড়ের ব্যবসায়ী সুন্দরভাবে সাজায় গুছায় ভদ্রলোকের মতো অফিস স্টাইলে, যে একটা কোম্পানির মালিকের মতো একটা ভাব নিয়ে এসি টেসি করে সুন্দর করে বসে আছেন, অথবা ব্র্যান্ডের ব্যবসা করতেছেন, তারা সব সময় এটা করেন কি, 200 টাকা খাটান, 1800 টাকায় বিক্রি করেন। এখন কোম্পানির ওই সুন্দর ডেকোরেশনই তো মালটা বিক্রি হয়ে যায়, সুন্দর ডেকোরেশনেই মালটা বিক্রি হয়। যেমন বিয়ের আগে ভালোভাবে আপনার মেকআপ যদি করা যায়, এবং সেই মেকআপটা যদি ওই যে বর্তমানে যেমন যেখানেই যাবেন সবার আগে কী হচ্ছে, বার্জার পেইন্ট মেরে দেয়, যে 5 বছর পর্যন্ত ফাউন্ডেশন, রোদ বৃষ্টিতে কিছু হবে না, আর এরপর একটু লাল, একটু নীল, একটু হলুদ মেরে দিলেই কী হচ্ছে, আপনার পার্লারে 3000 টাকার বিল। কিন্তু পার্লারে এটা শেখানো হয় না যে তোমার ন্যাচারাল স্কিনটাকেই ন্যাচারালভাবে যতটা আবেদনময়ী করতে পারবা, তুমি তত ভালো মানের পার্লার কর্মী, অথবা পার্লারের এক্সপার্ট, অথবা পার্লার ব্যবসায়ী। আমাদের দেশের সিস্টেম হচ্ছে, মেয়ে একটা ঢুকাই দিবেন, কালা হোক, দলা হোক, যাই হোক না কেন, গোড়ার ডিম হোক, ওটার সবার আগে সাদা বার্জার পেইন্টের মতো ফাউন্ডেশন মেরে সব একদম হাত পাও সব কিছু পারলে সাদা বানায় ফেলবে। এরপর একটু লাল, নীল, সবুজ, হলুদ এই শাড়ির কালারের সাথে মিলায় একটু দিয়ে দিল, কেসে মেকআপের কাজ শেষ, 4000 5000, বউ সাজানোর জন্য 15,000, হ্যান ত্যান। আর এরপরে যখন এই কাপড় একটু উঠে যায়, দেখা যায় এটি তো মনে করেন যে বাংলা কালা, জুবায়েদ ভাইয়ের মতো কালা। তো দ্যাটস দ্য প্রবলেম, যে আপনি মেকআপ, একজন কালো মেয়েকেও মেকআপ করলে তাকে অসাধারণ লাগে, তার স্কিনটাকেই সুন্দর করে ফুটায় তোলেন ন্যাচারালি। এবং ইটালি, স্পেনে যখন মেকআপগুলো করা হয়, ওখানে মেকআপগুলো দেখবেন, রাশিয়াতে যখন মেকআপ করানো হয়, ওদের মেকআপগুলো দেখবেন তারা স্কিনটাকে কোনোভাবে ডিসকালার করে না, সাদাও বানায় না, কালোও বানায় না, ওই স্কিনের
সামান্য কিছু ফল্টকে ঢেকে দিয়ে সেটাকে সুন্দর করে। তো আমাদের সিস্টেম হলো কি, আপনার এই ব্যবসার মধ্যে আমরা এত বেশি লাইটিং করে দিই, এত সুন্দর করে ফাউন্ডেশন দিয়ে মেয়ে সাজায় ফেলছি যে চরিত্রহীন মেয়ে, 20 বার বাইকে যাওয়ার মোটামুটি ক্যারিয়ার আছে, অথবা 50 বার বাইকে গেছে, বুঝছেন, অথবা এলাকায় সেঞ্চুরি করে ফেলেছেন, 100 জন মানুষ তারে চিনে, অথবা 100 জনের সাথে সম্পর্ক আছে। ওই মেয়েরও দেখবেন যে বলদ সলদ বুয়েটেতে পাশ করা, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা ছেলের সাথে সুন্দরভাবে বিয়ে হয়ে যাচ্ছে। কারণ এটা হচ্ছে কিসের কারণে? মেকআপের কারণে। একটা হচ্ছে ফেসের মেকআপ, আর একটা হচ্ছে ঘটকের যে মুখ দিয়ে যে কথাগুলো বলে চরিত্রের পর একটা মেকআপ লাগা দিচ্ছে, 2 মেকআপের কারণে। তো এই শোরুম হলো সেরকম একটা জিনিস যেখানে মেকআপ লাগানো হয় মালে, ওই ভাবের মধ্যে, ডিস্কোর মধ্যে, আলো আধারির মধ্যে, ঘ্রাণের কারণে, তারপরে সুন্দর সেলস পরিবেশের কারণে, অফিসারের কারণে মাল বিক্রি হয়ে যায়। 200 টাকার মালও 1800 টাকায় বিক্রি হয়ে যায়, কিচ্ছু করার নাই। ঠিক আছে, হয়তোবা মালিকের সেখানে সেলিং কস্টটা বেশি, 200 টাকায় সে কিনছে, আর তার ওভারহেড কস্টিং হয়ে গেছে আরও 500 টাকা, 700 টাকায় সে কিনেছে, আপনার তার কস্টিং আছে, কিন্তু বিক্রি করছে 1800 টাকায়। তো এরপরে আছে আপনি 50,000 টাকা দিয়ে ছোট্ট একটা দোকান, অফিসের মতো, খানস গ্লোবালের মতো কথার কথা, আপনি একটা ভাড়া করলেন আপনার এলাকায়, মফস্বলে কোনো জায়গায়। সেখানে আপনি গোডাউন করে করে মাল রাখতেছেন, গোডাউন করে করে মাল রাখতেছেন। এই মালটা এভারেজ হোলসেলের মাল। সেখানে স্টক লট, গাইডের ফিনিশড প্রোডাক্ট অথবা লো কস্ট প্রোডাকশান সবই চলবে। তাহলে এখানে চলবে কি, হাই বিজনেস দিবে গাইড অথবা স্টক লট, এ গ্রেড, অথবা এখানে ব্যবসা দিবে কি, ফ্রেশ ব্র্যান্ড প্রোডাকশান। এখন এই ব্র্যান্ডের ব্যবসায়ী যারা আছেন তারা আবার করতেছেন কি, তারা মার্কেট থেকে কিভাবে ইনভেস্টমেন্ট নিচ্ছেন, তার কাছেই সাজায় গুছায় ব্র্যান্ড দাঁড় করায়, আর মাল বানানোর টাকা শেষ। এবার সে তাহলে ব্র্যান্ডকে কীভাবে পরিচালনা করবে? সে করতেছে কি, আপনার বলতেছে যে আমি একটা ব্র্যান্ড দাঁড় করাইছি, সাপোজ MN নামে একটা ব্র্যান্ড দাঁড় করাইছি, 4টে শোরুম সারা ঢাকা শহরে খুলে দিছি, 4টা ভালো ভালো মার্কেটে, এবং একটু মিডিয়া প্রমোশন করে, একটু টিভি অ্যাডভার্টাইজমেন্ট, অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, পেপার পত্রিকা দিয়ে এটার একটা ব্র্যান্ডের ভাবে নিয়ে আসছি, মানুষ এবার নামের পরে আসে। কিন্তু এত ভাবভুব মারতে যেত আমার টাকা পয়সা সব শেষ। এবার তাহলে আমি কী করতাম? অথবা সামান্য কিছু আছে যেটা দিয়ে 4টা শোরুমের মাল উঠবে না, 4টা শোরুমে মিনিমাম 8 কোটি টাকার মাল উঠে। তা আমার কাছে তো আছেই, আমি খাটাইছি 20 লাখ, আর হয়তোবা সব মিলে জোড়াতালি দিয়ে খরচ হয়ে গেছে আরও 20 লাখ অথবা 30 লাখ, 50 লাখই শেষ, আর সব মিলে আছে 10 লাখ টাকা। 4টা শোরুম, শোরুমে কোনো মাল নাই, আর মাল যদি না থাকে তা বিক্রি করে যদি ইনকাম না হয়, তা আমার এই ওয়ার্কার সুন্দরী সেমরি টেমরি যা রাখছি সব মনে করেন চলে যাচ্ছে। এখন এসিও বন্ধ করে রাখছি, তাহলে ব্যবসাটা করবো কেমনে? তখন যে ওনারা একটা পলিসি বের করছে, কেমন ওনারা একটা পলিসি বের করছে যে আমার এইখানে তুমি মাল রাখবা, 2 কোটি টাকার মাল রাখবা। যখন মাল রাখবা, সাপোজ একটা গ্যাবার্ডিন প্যান্টের জন্য তোমার বিল আমি তোমাকে দিয়ে দিলাম 650 টাকা, তুমি বাজেট পাবা 650 টাকা, সাথে সাথে তুমি 2.5 কোটি টাকা দিয়ে গ্যাবার্ডিন প্যান্ট বানায় আমার শোরুমে রাখো, 650 টাকা করে বিল নিয়ে যাও। অথবা পার্ট বাই পার্ট তুমি রাখো, রাখার পরে প্রতি সপ্তাহে যেটা সেল হবে সেখান থেকে 650 টাকা নিবা, আর আমি এই মালটা বিক্রি করব 3200 টাকায়। তাহলে এখান থেকে 650 টাকা বাদ দিলে কত থাকবে? মনে করো যে সাপোজ 2500 টাকা থাকবে। 2500 টাকা, সে 2500 টাকা থেকে আমার অফিসের খরচ দেখানো আছে 500 টাকা, আর থাকলো 2000 টাকা। এই 2000 টাকার 30% আবার তুমি পারফরমেন্স পাবা। তাহলে একজন সাপ্লায়ার 2 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে, সে 650 টাকা, যে মাল সে 350 টাকায় বানাইছে সেটা বিক্রি করলো 650 টাকা, প্লাস আবার সেলের উপরে আবার 30%, মানে প্রফিটের উপর 30% বোনাস পাচ্ছে। মানে বেসিক্যালি সে 350 টাকায় মাল বানায়, একটা ব্র্যান্ডে যখন মাল সাপ্লাই দিছে সে ওই ব্র্যান্ডের থেকে টোটাল 950 টাকা অথবা 1000 টাকাই বের করে নিয়ে যাচ্ছে। এখন এই টাকাটা দিতে তো এই ব্যবসায়ী তো বাধ্য, কারণ তার কাছে তো টাকা নাই। এবং মার্কেটে যত বড় বড় ব্র্যান্ডে আপনারা যান, প্রতিটা ব্র্যান্ড এই পলিসিতেই চলে, প্রতিটা ব্র্যান্ড এই পলিসিতেই চলে। পরের টাকায় খানস গ্লোবালে যেমন ইনভেস্টমেন্ট চাওয়া হয় অথবা অন্য জায়গায় ইনভেস্টমেন্ট চাওয়া হয়, কিন্তু কেউ ইনভেস্টমেন্ট চেয়ে নিজেরা ছোটো করে না, তারা টেকনিক্যালি এভাবে
মার্কেট থেকে খানস গ্লোবাল নিয়ে 2 লাখ 3 লাখ 5 লাখ, আর তারা নিয়ে ফেলে 2 3 5 কোটি, বুঝছেন? এটা হচ্ছে পলিসি। কিন্তু লাভের লাভ হয় কি, ভোক্তারা এই 350 টাকার প্যান্ট 3200 3300 4000 করে কিনে, এই হচ্ছে লাভের লাভ। কথা বুঝতে পারছেন? যার কারণে এখন দেখবেন যে আপনার ওই 60,000 টাকা দামের পোলো শার্ট, টি শার্ট, কত কিছু কত জায়গায় কতভাবে পান, এগুলোর কারণেই। কারণ ওই ব্যবসায়ী এত জায়গায় থেকে হাওলাত করে ফেলছে যে ওই মাল এখন কি হচ্ছে 15,000 দাম না করলে ও ব্যবসায়ী টিকতে পারবে না, আর মানুষের দেনা শোধ হবে না। আর এইসব ব্যবসা বাণিজ্য যখন করতেছে তখন মনে করেন যে যদি একটু ভালো ফ্যামিলির বউ, যদি মেয়ে যদি বউ হিসেবে ঘরে থাকে, তাহলে তো খবর আছে, খরচ 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 আর খরচ। ও অলরেডি দেখবেন যে মার্কেটের থেকে 20 কোটি টাকার ইনভেস্টমেন্ট বিভিন্ন জায়গা থেকে মাল নিচ্ছে, কিন্তু বেসিক্যালি সে আসলে 10 কোটি টাকারই লোনে পড়ে আছে, কিন্তু তার পরিবার জানে না। যেদিন মরে যাবে স্টক করে, সেদিন তার বউ টের পাবে যে শালা মরছে, প্লাস আরও বাসায় দিয়ে মরছে। কিন্তু এতদিন যে এই যে কামাইটা যদি একটু হিসাব করে খরচ করতো, তাহলে এই লোকটা এরকম স্টক করে টেনশনেও মরতো না, আবার মরার পরে জামাইরে শালা বলার সুযোগ পাতো না। কিন্তু আমাদের সমাজে আসলে আমাদের মানসিকতাটা, যতই শিক্ষিত সার্টিফিকেটে সাদা চামড়া হন না কেন, আমাদের মানসিকতাগুলো এরকম, যত পাই তত চাই, আর তারপরে স্যাটিসফ্যাকশান নাই। তো দিস ইজ দ্য থিং। আর এরপরে আসেন দ্বিতীয় আর একটা ক্যাটাগরি, সেটা আপনার কাছে 50,000 টাকা ছিল, 50,000 টাকা দিয়ে একটা শোরুম নিয়েছেন, এবার ওই অফিস অথবা শোরুমের মতো নিয়েছেন, এবার কিছু মাল বিক্রি করতে চান, কিছু হোলসেলে ব্যবসা করতে চান। এখন ব্যবসার ফার্স্টের একটা গার্মেন্টসের অথবা কাপড়ের ব্যবসা শুরু করতে হয় কিভাবে দেখেন। একটা গাইটে যখন আপনি একটা শার্ট নিচ্ছেন, তার কেনা দাম পড়তেছে অল ইন কথার কথা 100 টাকা। এটা যখন একটা লোকাল ফ্যাক্টরিতে বানাচ্ছেন, তখন এটার বানানো দাম পড়তেছে 180 টাকা। এটা যখন একটা ভালো মানের স্ট্যান্ডার্ড একটা ফ্যাক্টরি, মানে ডোমেস্টিক স্ট্যান্ডার্ড একটা ফ্যাক্টরি থেকে তৈরি করছেন, দেশের মধ্যে মোটামুটি ভালো কাজ, সেখানে পড়তেছে আপনার 280 টাকা। এরপরে যে যখন আপনি এটা এক্সপোর্টের একটা শার্ট তৈরি করতে চাচ্ছেন নিজস্ব ব্র্যান্ডের জন্য, এটা পড়বে 480 টাকা। আবার এইখানে আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে যে আপনি স্টক লটের লো গ্রেডের মাল যদি কেনেন, তখন আবার আপনার পড়ে গেল 120 টাকা। আবার স্টক লটের এ গ্রেডের মাল যদি কেনেন, তখন এটার দাম পড়ে গেল কেসে 220 টাকা। মানে কোনটা কোন ক্যাটাগরিতে, সরি এটা এই দাগটা এখান থেকে নামবে, হ্যাঁ এখান থেকে নামবে 120 টাকা। তাহলে দেখেন, আপনি 100 টাকায় মাল পেলেন, 120 টাকায় পেলেন, 180 টাকায় পেলেন, 220 টাকায় পেলেন, 280 টাকায় পেলেন, 480 টাকায় পেলেন। এরপর বিদেশ থেকে কিনে যদি আমদানি করে নিয়ে আসেন, তাহলে হয়তো 1000 টাকা আপনার পড়তে পারে একটা কাপড়ের দাম। এবার আসেন, এরপরে যদি বুটিক্স আইটেমে চলে যান, তাহলে সে বুটিক্স আইটেমের ক্ষেত্রে একটা শার্টের দাম আপনার 1000 থেকে শুরু করে 3000 টাকাও আপনার পড়তে পারে খরচ। সাপুরা সিল্ক দিয়ে হাতের কাজ করে একটা শার্ট যদি বানান, সেটা 5000 টাকাও দাম পড়তে পারে। কোয়ালিটির উপর ডিপেন্ড করবে এবং কত কমপ্লেক্সিটি সেটা উপর পড়বে। তো এখন কথা হলো যে আপনি হয় 20 লাখ দিয়ে শুরু করছেন, নয় 50,000 দিয়ে শুরু করছেন, নয় শুধুমাত্র আপনার নিজের বাসায় এই অনলাইনে শুরু করছেন সোশ্যাল নেটওয়ার্কে, অথবা নিজের বাসায় একটা রুমে শুরু করছেন। ব্যবসাটা টাকাটা আসবে কোন পলিসি থেকে? আপনাদের সবারই মাথায় এইটা যে আমি যদি কিছু ভালো মাল পেতাম, তাহলে বিদেশি 2-1 বায়ার ছিল, দিলে ভালো ইনকাম আসতো, অথবা আমি যদি ওই হোলসেল দিতে পারতাম এলাকায় এলাকায়, তাহলে ব্যবসা আসতো। আসলে ব্যবসা এভাবে আসে না, ব্যবসা হচ্ছে পলিসি। আপনাকে শেখায় দিই, কেউ এভাবে আপনাকে শেখায় দিবে না। আপনাকে শেখাতে শেখাতেই আপনার মধ্যে থেকে যাই ইনকাম করে নিয়ে যাবে, তাতে আপনি পথের ফকির। আপনার তখন আর শিখেও কিছু হবে না, কারণ তখন আপনার হাত পা জিরো হয়ে যাবে। তো অন্তত জুবায়েদ ভাইয়ের ভিডিও থেকে আপনারা আর কিছু হোক আর না হোক শিখতে পারবেন জীবন কেমনে তৈরি করতে হয়। যেমন আমি একটা কথা আপনাদের বলি যে আপনারা সবাই মুনাজাত তুলে, যারা মুসলমান আছেন অথবা হিন্দু, যেখানেই আছেন না কেন, ধর্ম প্রতিষ্ঠানে যে অথবা ঘরের মধ্যে বসে সৃষ্টিকর্তার কাছে যখন হাত তুলে কিছু চান, আপনারা তো শুধু চান যে আমাকে টাকা দাও, সুস্থতা দাও, শান্তি দাও, বাড়ি দাও, গাড়ি দাও, রাজনীতিবিদ বানায় দাও, চাকরিতে উন্নতি দাও, ব্যবসায় উন্নতি দাও। আপনারা খালি চান সৃষ্টিকর্তার কাছে, কিন্তু আপনারা তো কখনো বলেন না যে আমাকে মাফ করে দাও। কারণ সৃষ্টিকর্তা যদি মাফ করে দেয়, তখন আপনার পড়ে যাওয়াটা বন্ধ হলো। এবার উন্নতি তো আসবেই, আসতে বাধ্য।
আপনার কয়জন মানুষ আছেন সৃষ্টিকর্তাকে শুধুমাত্র এটাই বলেন যে তুমি আমাকে শুধু মাফ করে দাও। তুমি যদি মাফ করে দাও তাহলে সেটাতে যে বরকত, তার ধাক্কা আমি সহ্য করতে আমার 3 পুরুষ লাগবে। তুমি যদি আমাকে মাফ করে দাও সেখান থেকে আমার যে বরকতটা হবে আর যা সম্পদ, যা ইনকাম, যা রুজি হবে, ওইটা ভোগ করতে আমার 3 পুরুষ লাগবে। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। এটা বলেন কেউ? বলেন না তো, খালি চান। তো আপনাদের এই যে ব্রেন, এটা আসলে শিক্ষিত একটা বোকা ব্রেন। ব্রেনটাকে উন্মুক্ত করতে হবে, কমন সেন্স দিয়ে ব্রেনটাকে কাজে লাগাতে হবে। ব্রেন থেকে কমন সেন্স, কমন সেন্স থেকে ব্রেন, ঠিক আছে? সো এবার আসেন, আপনার এখানে ক্রাইটেরিয়া যাই হোক না কেন, মাল একটাই শার্ট, একটা হচ্ছে শার্ট। এই শার্টটা পাওয়ার কতগুলো ক্যাটাগরি আছে? একটা হচ্ছে 100 টাকায় পাওয়ার ক্যাটাগরি আছে। আবার এই 100 টাকার মালের মধ্যে দেখেন আপনার এই মালটা যেহেতু হাই গ্রেড, এখানে আমি যদি মার্কিং করি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, ঠিক আছে? তো এইখান থেকে যদি 1 নম্বর মাল বের হতে পারে, অথবা একদম আপনার এই হকার শ্রেণীতে, আচ্ছা এখানে আরেকটা ক্যাটাগরি ছিল 5 নম্বর। 5 নম্বর হচ্ছে হকার। হকার, স্ট্রিট হকার, হাতে হাতে বিক্রি করা, পথে পথে ঘুরে ঘুরে বিক্রি করা, স্ট্রিট হকার। হ্যাঁ, তো এই মালটা 100 টাকার মালটা হয় আপনার একবারে 1 নম্বর অথবা 2 নম্বর ক্যাটাগরিতে চলে যাবে, অথবা অনলাইনে বিক্রি করার মতো 3 নম্বর, 1, 2, 3, তারপরে 4, 5। এই মালটা কিন্তু সবগুলো ক্যাটাগরিকে টাচ করবে। সবাই এই মালটা এখান থেকে নিয়ে ক্যাটাগরি বুঝে বিক্রি করতে পারবে। এবার 120 টাকার স্টক লট ছিল, এটা লো গ্রেডের স্টক লট, এটা যাবে 5 নম্বরে। আর এই তো 5 নম্বরে ছাড়া এই মালটা যাওয়ার কোনো সুযোগ নেই। এবার 180 টাকার মালটা, 180 টাকার মালটা যাবে 5 নম্বরে, আর হচ্ছে আপনার 2 নম্বর, 3 নম্বরে যাবে মালটা। অর্থাৎ 180 টাকায় যে লোকাল প্রোডাকশন করেছিলেন সেটা হকাররা বিক্রি করবে, অথবা অনলাইনে বিক্রি হবে চাকচিক্য দেখায়, রং করে, এডিটিং করে, অথবা এলাকায় হোলসেলের ব্যবসা যদি থাকে সেখানে বিক্রি হবে। অর্থাৎ 5 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 3টা ক্যাটাগরিতে বিক্রি হবে। এরপর আসেন শার্ট, যদি স্টক লটে ভালো মাল যদি হয়ে বসে, তাহলে এই মালটা আপনার শোরুমে বিক্রি হবে, অর্থাৎ 1 নম্বরে বিক্রি হবে। তারপরে এটা হোলসেলে যাবে, 2 নম্বরে বিক্রি হবে। এবার যাবে আপনার 3 নম্বরে অনলাইনে বিক্রি হবে। তারপরে 4 নম্বরে ঘরের মধ্যে অফিস করে বিক্রি হবে। হকার এই মালটা নিয়ে ভালো প্রাইস পাবে না। হকার ভালো মাল রাস্তার পরে বিক্রি করে সঠিক মূল্য পাবে না। তাহলে স্টক লটের এ গ্রেডের মাল যদি কোনো হকার নিয়ে বেচতে চায়, এটা কখনোই তাকে ভালো ফলাফল দিবে না, প্রফিটটা সে মার্কেট থেকে পাবে না। এরপর আসেন প্রোডাকশানের এভারেজ প্রোডাকশান। এভারেজ প্রোডাকশানের জন্য আপনার 280 টাকা করে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড একটা প্রোডাকশান করলেন, এটা আপনার হকার ভালো প্রাইস পাবে না। এটা হচ্ছে আপনার হোলসেল মার্কেট, অনলাইন, আর হচ্ছে বাসায় বসে হোলসেল করা, এরকম 2, 3 আর 4, এই 2, 3 আর 4 ক্যাটাগরির মালটা এটা চলবে। আবার এই মালটা যখন ব্র্যান্ডের সাথে মিলবে 1 নম্বরে, তখন সে মানুষের কাছে ইজ্জতহানির মধ্যে পড়ে যাবে, যে মানুষ বলবে এত বাজে মাল এখানে উঠাইছে। আচ্ছা, এবার 480 টাকা করে যে মালটা বিক্রি করতেছে, সে মালটা কারা বিক্রি করবে? হোলসেল 1 নম্বর বিক্রি করবে, 2 নম্বরও করতে পারবে, 3 নম্বরও করতে পারবে। খুচরা বিক্রি করতে পারবে। হোম, হাতে হাতে ঘরের থেকে আপনার 4 নম্বরে বিক্রি করতে পারবে। কিন্তু এই 480 টাকার যে ভালো একটা একদম ব্র্যান্ড কোয়ালিটির একটা টি শার্ট বানালেন, শুধুমাত্র 2 নম্বর, এই 2 নম্বর যে আছে, এই এখানে 3 আর 4 বিক্রি করতে পারবে, 2 নম্বর পারবে না আর 5 নম্বর পারবে না। কারণ 2 নম্বর যে সিরিয়ালে, সে হচ্ছে আপনার হোলসেলার হাইয়েস্ট কোয়ালিটির একটা মাল নিয়ে কখনোই ভালো প্রাইস পাবে না। সে যখনই কাউকে এই মালটা দেখাবে, সবাই বলবে যে ভাই এই মাল তো ওই সামান্য একটু সেলাই টেলে ভালো, এই মাল তো আরও কত কমে পাওয়া যায়। সে মালটা কখনো ভালো করতে পারবে না। তাহলে যারা হোলসেল করতে চায় ছোট্ট একটা দোকান দিয়ে, তারা যদি হাইয়েস্ট কোয়ালিটির মাল পায় আর সেটা বিক্রি করার চেষ্টা করে, কারণ তাদের ব্রেনের মধ্যে সবসময় থাকে এ গ্রেড সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটির ভালো ব্র্যান্ড, ভালো ফিনিশিংয়ের মাল যদি দিতে পারি আমার ব্যবসা সুনাম হবে। বেসিক্যালি সে মার্কেট তো তাকে সাড়া দিবে না, সে তো প্রাইসটা পাবে না।
সম্মান এবং সম্মানী দুইটার একটাও সে কোনো দিন পাবে না। তাহলে হোলসেলে যারা কাজ করতে যায় তাদের জন্য এই হাইস্ট কোয়ালিটির একটা মাল বানানো পৃথিবীর সবচেয়ে বোকামির কাজ। এটা ভালো হবে ব্র্যান্ড যারা তাদের, অনলাইনে যারা বিক্রি করে তাদের, প্লাস যারা বাসায় বসে খুচরা করে বিক্রি করে, রিটেল করে, তাদের জন্য ভালো। আচ্ছা, এরপরে 1000 টাকা অথবা 1 থেকে 5000 টাকা দামের হাইস্ট কোয়ালিটির মাল যারা বিক্রি করে, সেটাও আপনার 1 নম্বরদের জন্য। এই দুটো ক্যাটাগরি যদি আমি একসাথে ধরি তাহলে 1 নম্বরের জন্য ভালো, 2 নম্বর এটা থেকে ব্যবসা পাবে না। অনলাইনে যারা কাজ করে তাদের মানুষ এত দামি প্রোডাক্টে ট্রাস্ট করবে না। সো 2 নম্বর ভালো, 2 নম্বর যেমন ভালো পজিশন পাবে না, 3 নম্বরে ভালো পাবে না। আর হোম রুম বাসার একটা ভাড়া করে নিয়ে তারপরে কেসে নিজে পরিচিত জনের মধ্যে বিক্রি করছে, সেও এই প্রোডাক্টে ভালো করতে পারবে না, আর হকার তো এটা ভালো করতে পারবেই না। তাহলে দামি প্রোডাক্ট শুধুমাত্র বড় শোরুমের জন্য। তাহলে এখান থেকে অলরেডি আপনারা বুঝে ফেলছেন যে কোন মালটা আপনার জন্য পারফেক্ট হবে। আপনি যে সবসময় খালি ফোন করে বলেন যে ভাই একদম ভালো স্মুথ এ গ্রেডের একটা প্রোডাক্ট হয় না, সাপোজ এইটা হলো এ গ্রেডের একটা প্রোডাক্ট, এটা হলো এ গ্রেডের একটা সারপ্লাস অথবা একটা স্টক লট প্রোডাক্ট, যেখানে ব্র্যান্ড নেমটা কাটা আছে, এটা বানানা রিপাবলিক, একটা অসাধারণ ভালো মানের একটা ফুল ইনটেক একটা প্রোডাক্ট। এটা যদি আমার কাছে 1 লাখ পিস প্রোডাক্ট থাকে, 1 লাখ পিস প্রোডাক্ট থাকে, এটাও কিন্তু আমার এই কামিং সিজন সেল হয়ে যাবে। কিন্তু আমি যদি নর্মাল হোলসেলার হই, এক্সপোর্টার না হয়ে, আমার কাছে মানুষ এসে এটা বলবে যে ভাই 350 করে দিচ্ছি ভাই, মালটা হবে না, এর কাছাকাছি মাল তো ভাই আমরা 250 করে কিনি। এখন তারা 250 করে যেটা কেনে সেটা তো বি গ্রেডের থার্ড ক্লাস একটা মালকে আবার নতুন করে ধোয়া পাল্লা করে তারপরে আপনার ওইটাকে কি আছে একটা চাকচিক করে এনে প্যাকিং করে ছেড়ে দেওয়া হচ্ছে মালয়েশিয়া, ফিলিপাইনে। তারপরে তাদের আবার ওই জাহাজীকরণ খরচ টরচ, C&F খরচ, ট্যাক্স, কত কিছু দিয়ে তার ওখানে এটা 350 টাকায় যে পৌঁছাচ্ছে। বাংলাদেশের থেকে কেউ 180 টাকায় কিনে অথবা 150 টাকায় স্টক লট কিনে সেটা রিপেয়ার করে ঘষা মাজা করে জুতা পালিশ করার মতো করে পাঠায় দিছে। মালটা যখন সে পাইছে আর এরপরে আপনার কাছে এসে, আমার কাছে এসে বলছে ভাই দেখেন এরকম চাকচিক্যময় মাল আমরা বাংলাদেশের থেকে মাত্র 250 টাকায় কিনে নিয়ে আসতেছি, আর আমাদের এখানে সব মিলে খরচ হচ্ছে 350, আর আপনি একটা মালই চাইলেন ভাই 800 টাকা, কেমনে সম্ভব? তো তখন তো আমি দেখানোর সুযোগ পাচ্ছি যে ভাই আমি যে মালটা নামাইছি, মাল যখন নামাইছি তখনের ভিডিও দেখেন, আর আমার হাউসে আসার পরে তখনের ভিডিও অথবা ছবি দেখেন, প্রমাণ দেখেন এই মালটাতে আমি কোনো হাত দিচ্ছি কিনা। দিস ইজ সুপার ইনটেক। আর বাস্তবে আপনি বিদেশে আছেন, আপনার যে কোনো একজন ভাই ব্রাদার আমার কাছে পাঠান, মালটা দেখে যাক মালটা কোন কোয়ালিটি। আর এই মালটা যখন বানাতে যাবেন তখন তো আপনার 1500-2000 টাকা লাগতেছে। তো আমি আপনাকে ওই বানানোর দামেরই মাল আপনাকে দিচ্ছি। এখন কথা হলো যে সাপোজ আমি একটা ফ্যাক্টরি মালিক, এই মালটা বায়ার আমাকে অর্ডার দিছে 1200 টাকা প্রাইস, আমার বানাতে খরচ হয়েছে 1000 টাকা, আর আমি 200 টাকা লাভ করতেছি পার বডিতে। বিদেশি একজন বায়ার আমার 30,000 পিসের অর্ডার দিছে। এখন সামহাও সামান্য কোনো একটা মেজারমেন্ট অথবা শিপমেন্ট দিলে কোনো একটা কারণে মালটা এ গ্রেড, অথবা আপনার ওই যে প্রায় স্টক লটের ব্যবসা করতে যে বলেন শিপমেন্ট ক্যান্সেলের মাল, অথবা সারপ্লাস, মানে বায়ার অর্ডার দিছিল 1 লাখ পিস, ফ্যাক্টরিতে 1,10,000 বানাইছে, সে বাকি যে 10,000, ওই 10,000 পিস যেটাকে সারপ্লাস বলা হয়, তো এটা শিপমেন্ট ক্যান্সেলের মাল অথবা কি আছে আপনার সারপ্লাস। তো সেরকম যদি আমারই যদি এরকম ঘটনা ঘটে আমার ফ্যাক্টরিতে, আমি কি এই মাল কোনোভাবে স্টক লট, এখন মালটা স্টক লট হয়েছে কিন্তু মালটার সঠিক কারণটা তো আমি জানি, তা যেখানে আমার ফ্যাক্টরিতে লক্ষ লক্ষ পিসের এরকম অর্ডার ঢুকতেছে, আমার কি আরও 50টা বায়ার আমার পরিচিত নাই যাকে দেখাতে পারবো যে ভাই এই যে $12 কাজটা নিছিলাম, বায়ারের সঙ্গে আমার পড়ে নাই কিন্তু মালটা ভালো, আপনি তো আমার কাছে অর্ডার দিয়ে মাল বানান, সো আমার জবানকে আপনি বিশ্বাস করতে পারেন, আস্থা করতে পারেন, ভাই আমি $12 না আপনার $11 মালটা দিয়ে দিব, আপনার কি লাগবে? ওই নেওয়ার জন্য রেডি হয়ে থাকবে, $10 নিবে, আমার অন্তত খরচের টাকা উঠে আসবে, কিন্তু এই মাল তো আমি মার্কেটে কোনোভাবে $2 $3 ছাড়বো না। তো আপনারা যারা স্টক লটে ব্যবসা করেন, মুখ দিয়ে বলেন ভাই এ গ্রেড অমুক সারপ্লাস হ্যান ত্যান অমুক তমুক, এরপরে দাম কত ভাই, এগুলো তো $3 করে কিনি। সঙ্গে সঙ্গে কিন্তু যারা এক্সপার্ট খেলোয়াড়, স্পেশালি আমি এক্সপার্ট না, বাট আমার কাছে আসলে কিন্তু আমি বুঝি যে বায়ার বলছে যে একদম টপ ক্লাস এ গ্রেডের মাল চাই, রেট কত $3, এর অর্থ হচ্ছে এই বায়ারটা, বাংলা দিয়ে বলি কিছু মাইন্ড করে না, এটা একটা চোদনা কোয়ালিটির বায়ার। অথবা আপনিও বলতেছেন যে আপনি একদম স্টক লট সারপ্লাস হ্যানত্যান অমুক তমুক বিক্রি করতেছেন, আপনার প্রাইস হচ্ছে $3, তাহলে আপনি হচ্ছে একটা সবলখোর, অথবা কি হচ্ছে একটা গার্মেন্টসের ভাষায় বলে মাদারচোদ। কথা বুঝছেন? অর্থাৎ আপনি নিজেই জানেন না
যে আপনার প্রোডাক্টের জন্ম কোথা থেকে, অথবা আপনার প্রাইসই বলে দিচ্ছে আপনার এই প্রোডাক্টের জন্ম কোথা থেকে। আবার ওপাশে মুখ দিয়ে মনে করেন থুতু বের করে ফেলছেন যে সারপ্লাস হ্যান ত্যান অমুক তমুক। যে বায়ার তার কি কমন সেন্স নাই এই মালটা বানাইতে কত টাকা খরচ হয়? মালটা যদি শিপমেন্ট ক্যান্সেলেরই হয় অথবা সারপ্লাস ক্যাটাগরিরই হয়, এটা যদি স্টক লট যদি না হয়, একদম সুপার ইনটেক মাল হয়, তো এই মাল বানাইতে খরচ হচ্ছে $10। আপনারা কী কারণে এটা $9 বিক্রি করবে? বরঞ্চ $9 বলে থাপড়াইতে, জোবাইদ ভাই হলে তো থাপড়াইতে আপনারা বের করে দেবে, বেটা ফাজিল, এ গ্রেডের মাল $9 কিনতে আসছে, ফকিন্নির বাচ্চা বলে 2টা গালাগাল করে বের করে দিবে আপনাকে। গার্মেন্টসে কী কারণে মানুষ বাংলা দেয়? যারা ইন্টেলেকচুয়াল তারাই শুধুমাত্র বাংলা দেয়। বলদে কোনো দিন বাংলা দিয়ে কথা বলতে পারে না, গালাগাল দিতে পারে না। গালাগাল দেওয়ার জন্য সুপার কোয়ালিটির ইন্টেলেকচুয়াল হতে হয়, তাছাড়া কেউ গালাগাল দিতে পারে না। কথা বুঝছেন তো? দেখেন, এই যে একটা প্রোডাক্টের জন্ম, আপনারা যে যেখান থেকেই আসেন না কেন, খালি এ গ্রেড ভালোটা খুঁজেন, মানে 480 টাকার প্রোডাক্ট খুঁজেন 180 টাকায় অথবা 100 টাকায়। আর আপনাদের জায়গাগুলো কতজনের কত রকমের বেচার সিস্টেম, তাহলে কোন বেচার সিস্টেমে কোন মাল আসলে যাবে সেটা সবার আগে আপনাকে বুঝতে হবে। এ গ্রেড সারপ্লাস জোবায়েদ ভাই বলছে, অমুক মামায় বলছে, অমুক খালায় বলছে, এইসব করবেন না। এইসব ঢংসং করে জীবনে কোনো দিন ব্যবসায়ী হতে পারবেন না। কাপড়ও খুঁজে পাবেন না, পরার কাপড়ও খুঁজে পাবেন না, ন্যাংটা হয়ে যাবেন ব্যবসায়। শুধুমাত্র এই ছকটা আপনারা জানেন না বলে আপনারা মনে মনে চিন্তা করতে থাকেন যে যদি ভালো মাল পাই তাহলে ভালো ব্যবসা হবে। আসলে আপনার কিছুই হবে না, কারণ আপনার তো এই পলিসি থেকে আপনি একটা ভালো মালের দিকে যখনই চোখ যায় তখনই কী হচ্ছে, পাগল হয়ে যে ওই মালটাই ভাই কিনতে হবে, 10টা টাকা বেশি, ঠিক আছে ওইটাই কিনি। কিন্তু আপনি তো আপনার জায়গা থেকে সরে যান, আপনার তো সেন্স থাকে না যে আপনি কোন জায়গায় বসে কোন মাল টাচ করতেছেন। এই মাল মনে হচ্ছে বেচা হবে, আসলে তো আপনি বেচতে পারবেন না। যদি পারেন সেটা ওই সৃষ্টিকর্তা প্রদত্ত অথবা কি হচ্ছে একটা ম্যাজিক্যাল অথবা একটা গুড লাক। বেসিক্যালি বিজনেসের গ্রামারে কিন্তু আপনি ওখানে লুজার। বিজনেসের গ্রামের আপনি ভ্যানের মাল বিক্রি করেন আর আপনি এ গ্রেডের মাল খুঁজতেছেন, টাকা পাবেন না, মূল্য এবং মূল্যায়ন দুটোর একটাও পাবেন না, শুধু আপনার কলিজাটা ভরবে। তা কলিজায় যদি ভরতে এটা টাকা ধ্বংস করে করবেন কেন? যে কোনো একটা ডিপার্টমেন্টাল স্টোরে যে 1 গ্লাস ঠান্ডা পানি খেয়ে ফেলেন, 1 বোতল ঠান্ডা মামের বোতল অথবা কী কী বোতল আছে, 1 বোতল পানি খান, দেখবেন কলিজা ঠান্ডা হয়ে গেছে। টাকা ধ্বংস করে আরে ব্যবসায়ী সাজার নামে ঢং করার দরকার নাই, কলিজা ঠান্ডা করার অসংখ্য রাস্তা আছে। এরপর কোশ্চেন হলো যে যখনই আপনার স্ট্যাটাস আর এই প্রোডাক্টের স্ট্যাটাস ম্যাচিং হয়ে যাচ্ছে, ওই মাল দ্রুত বের হয়ে যাবে, তাছাড়া মাল বের হবে না। হোমিওপ্যাথিক খাইলে বের হবে না, বের হওয়ার রাস্তা আছে। বের হওয়ার রাস্তাটা হচ্ছে ম্যাচিং হইতে হবে। ম্যাচিং যদি না হয় হোমিওপ্যাথিক অথবা হামদর্দে কাজ হইতো না। বাস্তব কথা বলতেছি, মন দিয়ে শুনেন। এইখানের সাথে এইখানে প্রাইসের কোন ক্যাটাগরির মধ্যে কোন প্রাইস, কোন ক্যাটাগরির মধ্যে কোন প্রাইস, ওই প্রাইস বুঝে বুঝে আপনাকে প্রোডাক্ট কালেক্ট করতে হবে। দেখবেন মালগুলির বেগে চলে গেছে। একজন হকার যদি 40 টাকা একটা টি শার্ট বের করতে পারে, ওই মাল বের হবে না? হবে। কিন্তু ওই যদি 150 টাকা দিয়ে একটা টি শার্ট নামায় আর মার্কেটে যদি 250 টাকা চায়, ওর বেচতে কলিজা বের হয়ে যাবে। ও যতই বলুক নিডিং লাইন করে হ্যানত্যান করে এক্সপোর্টের এ গ্রেডের মাল নিজের ফ্যাক্টরিতে পয়দা করে তারপরে নিয়ে আসছি নিজের ব্র্যান্ডে, ওরে মানুষের লাত্তির ভরে রাখবে, শালা সিটারের বাচ্চা বলে গালাগালি করবে। তাহলে জায়গা বুঝে মালের দাম আপনাকে নির্ণয় করতে হবে। আর যদি আপনার ব্যক্তিগত এরকম খুঁতখুঁতনি থাকে, তাহলে 2টা জায়গায় 4টা কাপড় কিনে নিজে ব্যবহার করা শুরু করেন। কিন্তু ব্যবসার মধ্যে এইসব রং ঢং করতে চান না, ব্যবসা করতে পারবেন না, পারবেন না, সম্ভব না। এটাকে বলা হয় ব্যবসার টিউনিং। কোয়ালিটি ভার্সেস প্রাইস ভার্সেস এরিয়া ভার্সেস কাস্টমার, অর্থাৎ কাস্টমার আর বেচার যে মাধ্যম অথবা যে পরিবেশ, আর এরপরে কোয়ালিটি আর এই দাম, এই 4টার মধ্যে যখন আপনি টুইনিং করতে পারবেন, 4 জনের সাথে 4 জনের সমন্বয় করতে পারবেন, তখন আপনার ব্রেনের থেকে আপনার ওই চোখের ভালো লাগায়, এইটা দেখতে ভালো লাগতেছে, ওইটা হলে খুব ভালো ব্যবসা হতো, এইটা হলে সম্ভবত আরও ভালো হতো, অমুকে আমাকে খারাপ মাল দিয়েছে, জুবায়েদ ভাই আমাকে ভালো মাল দিচ্ছে, এই যত ঢং সং যা আছে সব আপনার ব্রেন থেকে বের হয়ে যায়। এবার আপনি প্রফেশনাল হয়ে যাবেন। কারণ বলে না যে বড় বড় লেকচার দিচ্ছে, আগে নিজের গায়ের দিকে তাকায় কথা বলো। এইটাই হচ্ছে বাস্তবতা, এইটাই হলো ব্যবসার সব থেকে বড় বাস্তবতা, যে আমি কোথায় কোন জায়গায় ঠেকা, সেই জায়গায় কী চলবে। এরপর আসেন
এরপর আসেন আপনাকে বুঝতে হবে যে আপনার ব্যবসা শুরু করছেন অল্প মূলধন দিয়ে। যদি বড় মূলধন দিয়ে শুরু করেন তাহলে এখানে যে মাল আছে, এক্সকিউজ মি, যে মালামাল যে কোয়ালিটিতে আছে ওই কোয়ালিটি নিয়ে ওই পরিবেশে আপনি ব্যবসা শুরু করে দিবেন। বাট অল্প মূলধনে যখন বাংলাদেশের মতো জায়গায় আপনি ব্যবসা করতে যাবেন, এই হোলসেল এটা থেকে একটু বের হয়ে আসেন। বের হয়ে এসে সবার আগে দেখেন অল্প টাকায় এই গাইটের ফিনিশ প্রোডাক্ট অথবা কম দামি আপনার স্টক লট অথবা কমের মধ্যে ফ্রেশ অর্ডার অথবা কমের মধ্যে কি প্রোডাক্ট নিয়ে, অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আপনি প্রথমে যাত্রাটা শুরু করতে পারেন। এবং যে যাত্রাটা শুরু করবেন সেই শুরুটা প্রথমে যদি আপনি খুব ভালো মানের মাল নিয়ে অল্প টাকার মাল নিয়ে শুরু করতে চান, অনেকে চিন্তা করেন কমের মধ্যে যদি ভালো মাল দিতে পারি তাহলে মানুষের কাছে একটা সুনাম পাবো, এরপর আমার ব্যবসাটা দাঁড়ায় যাবে। ভাই পাপিয়ার ঘটনা তো দেখছিলেন, পাপিয়ার চেহারাটা কি দেখছেন? ওর যে শরীর আর ওর যে চেহারা ওটা কি দেখছেন? এটা তো মাংনা দিলেও আমার বাড়ির যে ম্যানেজার অথবা কি হয়েছে, ওই যে আমার গ্রামে যে আইলোকেশন যেগুলো জমিতে কাজ করে ওটিরে মাগনা দিলেও খাইতো না, কিন্তু সে কিন্তু ঠিকই মন্ত্রী মিনিস্টারে দিয়ে খাওয়াইছে, তাও আবার বাংলাদেশের সবচেয়ে ভিআইপি জায়গায় এক্সপেন্সিভভাবে খাওয়াইছে। অর্থাৎ তার সেলস কোয়ালিটি কী সেটা আপনাকে বুঝতে হবে। আমার সামনে আসলে তো একটা লাপ্তি মেরে বের করে দিব, এটি কোনো খাওয়ার জিনিস হইলেও, কিন্তু মন্ত্রী মিনিস্টার পর্যন্ত খেয়ে ফেলাইছে। অবস্থাটা বুঝছেন? ভিআইপিরা সব খাইছে, খারাপ ভাষায় বলতেছি। অর্থাৎ সব কিছুই চলে, মাল সবই চলে। তা মাল যদি সবই চলে, ভ্যানের মালও চলে, কোয়ালিটি মালও চলে, সব মালই চলে, তাহলে আপনার কাছে কেন মনে হয় যে আপনি যদি শুধুমাত্র ভালো প্রোডাক্টই কমের মধ্যে দিতে পারেন তাহলে আপনার ব্যবসা হবে, তাছাড়া ব্যবসা হবে না? তাহলে জোবায়েদ ভাইয়ের কাছে যাই, কমের মধ্যে ভালো মাল দিবে। ফাক অফ জোবায়েদ ভাইয়ের একটা লাত্তি মারেন, কারণ আপনার পলিসির ভুল। আপনি বুঝেন না যে আপনার কোন মালে আপনাকে মার্কেটে সবার আগে শুরু করতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট ফার্স্ট। আপনাকে সবার আগে শুরু করতে হবে হোলসেল দিয়ে না, যত বেশি খুচরা বিক্রি করতে পারেন। তাহলে সবার আগে আপনাকে কি করতে হবে? কাপড়ের ব্যবসা বাংলাদেশের মতো পরিবেশে কম সামর্থ্য যদি আপনি শুরু করতে চান, সবার আগে আপনাকে শুরু করতে হবে কি, আপনার এলাকায় অথবা আপনি যে টার্গেট যে জায়গাটা সিলেক্ট করছেন সেখানে অসংখ্য মানুষকে, হতে পারে ওই যে স্টুডেন্টদের দিয়ে যে একটা পলিসির কথা বলছি ওরকম, অথবা ভাবিদের দিয়ে এরকম একটা পলিসি যারা হাতে হাতে মাল বিক্রি করে, অথবা কি হচ্ছে হকার শ্রেণীর একটা পলিসি, এরকম 50 জন মানুষকে আপনি রেডি করেন, 10 জনকে রেডি করেন। এরপরে প্রথমে সেখানে আপনি 100 টাকার মালটাকে ছাড়েন, এরপরে যে আপনি 120 টাকার মালটাকে ছাড়েন, যত খুচরা বিক্রি হচ্ছে তত আপনার ইনকাম হচ্ছে। এরপর 180 টাকার মালটাকে ছাড়েন, এরপর যে 220 টাকার মালটাকে ছাড়েন, দেখেন 220 টাকার মালটা আপনার সেল হবে না। 220 টাকার মালটা এবার যে আপনার আটকে গেলে এই মালটা আর সেল হচ্ছে না, এতক্ষণ মালের ব্যবসা ভালোই চলতেছিল। এরপর আবার যে 220 টাকার জায়গায় 280 টাকার মাল যখন ছেড়ে দিচ্ছেন তখন আবার মানুষ আপনাকে জয় হরিবল বলতেছে, খুব ভালো কাজ করছেন, ফাটাফাটি মাল আনছেন। এবার আবার সেখানে যে কি হয়েছে 480 টাকার মাল যখন ধরায় দিচ্ছেন তখন সেটা চলতেছে না। জাস্ট একটা উদাহরণ। তো এইখানে দিয়ে আপনি যখন কাজ করতেছেন, কথার কথা আপনি 4টা শার্টের গাইড নিলেন। আমরা যেমন লাস্ট যে ভিডিওটা করেছি, আমি চট্টগ্রাম গিয়েছিলাম, আমাদের নতুন একজন ইম্পোর্টার আমাদের মধ্যে যুক্ত হয়েছেন যে চায়না মালগুলো দেন, তারপরে তাইওয়ানের মালগুলো দেন, কিন্তু এই ইম্পোর্টারটা খুব খারাপ পড়ছে, যার কারণে গত লাস্ট যে আমরা গাইড দিলাম তাতে আমাদের বোধহয় 62 না 63টা গাইড গেছে। তো সেখানে আপনার 2টা গাইড যেটা আমরা ভিডিও করে দেখাই দিছি আন্ডার গার্মেন্টসে, যেটা ব্রা প্যান্টি বলার কথা ছিল সেখানে আপনার ব্রা প্যান্টিটা না হয়ে আন্ডার গার্মেন্টস হয়ে গেছে। তো ওখানে বলা ছিল ব্রা প্যান্টি এবং আন্ডার গার্মেন্টস, কিন্তু সেখানে বেশিরভাগই সব আন্ডার গার্মেন্টস পড়ছে। আর যেহেতু জাপানি মাল, সো ওখানে তো বাংলাদেশের মতো ওরকম ব্রা প্যান্টিগুলো ওরকম পাওয়া যায় না। তো এটা একটা ভুল, যেখানে আমাদের 2 জন কাস্টমার ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো আমরা বলেছিলাম যে আপনারা এটা খুলেন না, যেহেতু আমরা ভিডিও করে দেখাই দিছি যে বাস্তবে কি পাবেন।
তো এরপরে আপনি মালটা পেলেন, তাহলে আপনি যদি আপনার না চলে মালটা খুলে না, তো একজন বোধহয় খুলেছে যেটা রিটার্ন করা সম্ভব না, আর যে খুলে নাই তাকে আমরা মালটা রিটার্ন করে দিব। তো আর আর একটা শার্টের গাইটে খুব বাজে পড়েছে, যেটা আমি কমপ্লেন পেয়েছি। আর একটা আপনার মার্কেটে মাত্র 2 পিস প্রোডাক্ট ছিল লেডিস টপসের, 2 পিস মালে আমরা কমপ্লেন পেয়েছি। এ বাদে জিন্সের প্যান্টের থেকে শুরু করে গ্যাবার্ডিনের থেকে শুরু করে যা যা দিয়েছি সবগুলো সুপারহিট ছিল, শুধুমাত্র এই 4টা মাল নিয়ে সমস্যা। হ্যাঁ, তো যার কারণে আমরা এই যে আমাদের যে ইম্পোর্টার অথবা সাপ্লায়ার আমাদের, তাকে আমরা হয়তোবা হাই রেস্ট্রিকশনে নিয়ে আসবো, এবং আগামী রবিবার থেকে শনি রবিবার থেকে আপনারা আবার গাইড পাবেন। শনিবারের মধ্যে আমি চট্টগ্রামে থাকবো ইনশাল্লাহ। সো এবার আপনারা খুব স্টেবল মাল পাবেন আশা করি। যাদের গাইডের প্রয়োজন আপনারা এই শনি রবিবার থেকে আপনারা আমাদের ফোন দিবেন। তো এর মধ্যে আপনারা পেমেন্ট কনফার্ম করে অর্ডার কনফার্ম করে ফেলবেন। তো দেখেন, গাইডের হিসাবেই আসি, যে 100 টাকার মালের হিসেবে আসি। নর্মালি যেটা হয়, একটা 45,000 টাকার গাইডে আপনার 400 পিস শার্ট থাকে ভালো মানের কোরিয়ান, আর তাইওয়ানের 25 থেকে 35,000 টাকার মধ্যে যেসব গাইড, সেখানেও 400 পিস শার্ট থাকে। যদি গাইডটা যদি ভালো পড়ে যায় আর 400 পিসের জায়গায় যদি 300 পিস শার্টও টিকে যায়, তো প্রতিটা শার্ট যদি আপনি প্রসেস করেন তাহলে হয়তো বা আপনার 70-80 টাকার মধ্যে সব কমপ্লিট হয়ে যায়। আমরা খুব রিসেন্টলি যেটা চাচ্ছি, আমরা নিজেরাই গাইডটা এনে তারপরে সব প্রসেস করে মালগুলো ইনটেক করে আমাদের ফ্যাক্টরিতে রাখবো। আপনার ওই 120 টাকা 30 টাকা করে আমাদের কাছ থেকে খালি শার্ট নিতে থাকবেন, এবং সেখানে ডিক্লেয়ার করা থাকবে এটা গাইডের শার্ট। এমন না যে আমরা ভালোটা পেয়ে ভালোটা নিজস্ব এক্সপোর্ট অথবা স্টক লট এটা বলে আমরা আপনাদের কাছে বেশি দামে বিক্রি করব। কেউ যদি দেখাতে পারেন লক্ষ টাকা আমরা ড্যামারেজ টানতে রাজি আছে। আজকে ভিডিও তার চ্যালেঞ্জ, ঠিক আছে? এটা মনে রাখবেন। যেটা গাইডের সেটা গাইডের হিসাবেই আপনাদের কাছে যাবে। খানস গ্লোবাল থেকে 1 পিস মালও এক্সপোর্ট অথবা স্টক লট এগুলো করে ইনশাল্লাহ বের হবে না, আমি যদি বেঁচে থাকি, ঠিক আছে? স্বচ্ছতা পাবেন, জুবাইদ ভাই যতদিন আছে ব্যবসায় স্বচ্ছতা পাবেন। তো আপনার এই মালগুলা আপনার কেসে কেনা দাম পড়লে 100 টাকা করে। আপনি আপনার কিছু ছেলে পেলে ম্যানেজ করেন, কিছু ভাই বোন ম্যানেজ করেন, যাদের বলেন যে তুমি আমাকে 150 করে দাও, আর এরপরে তুমি 200, 250, 500 যা বিক্রি করবা, তোমার শোরুমে নিয়ে 1000-এ বিক্রি করো, কোনো সমস্যা নেই, বাট আমাকে পার বডিতে তুমি 150 টাকা দাও। তো আপনার কেনা দাম হচ্ছে 100 টাকা, আর লাভ থাকছে 50 টাকা। তাহলে আপনি 1 লাখ টাকা দিয়ে যদি নামেন, আর এই মালটা যদি 10টা ছেলে অথবা 20টা ছেলে ঢাকা সিটিতে যে কোনো সিটি শহরে যদি আপনি চারপাশে ছড়ায় দেন, 10 জন বিক্রেতা অথবা 20 জন বিক্রেতার একটা নেটওয়ার্ক, তো আপনার প্রতি মাসে তো আপনার কম করলে 5 লাখ টাকার গাইড লাগবে। কারণ একজন হকার অথবা ভ্যানালা সে 50,000 টাকা, 30 থেকে 50,000 টাকার মাল বিক্রি করে, আর ঢাকা শহরে যদি হয় সে 1 থেকে 1.5 লাখ টাকার মাল বিক্রি করে প্রতি সপ্তাহে। তাহলে প্রতি শার্টে আপনার 50 টাকা করে না থাকুক, আপনার 30 টাকা করে থাকুক, একজন ভ্যানালাই তো আপনাকে মাসে সপ্তাহে 10-15 হাজার টাকার ব্যবসা দিবে ন্যূনতম। তা 15,000 টাকা যদি একজন ভ্যানাল আপনাকে ব্যবসা দেয়, 10 জন আপনাকে মাসে 1.5 লাখ টাকা ব্যবসা দিচ্ছে, খারাপ কি? আপনি উত্তরা থেকে শুরু করে ধানমন্ডি থেকে শুরু করে অনেক বড় বড় জায়গায় যে দেখবেন দামি 40-50 হাজার টাকার ফ্ল্যাট নিয়ে বসবাস করছে, রাস্তাঘাটে 3-4টা ওই ব্যাটারি চালিত গাড়ি নামায় দিছে, আর এরকম 10টা ভ্যান দিয়ে খালি মাল সাপ্লাই দিচ্ছে, আর রাজার হালে চলছে, ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ছে, অসংখ্য আছে আমার চারপাশেই। আমার এই লেক সিটিতে কম করলাম 10 জনকে পাবেন আপনি। তাহলে অল্প টাকা দিয়ে একটা গাইড দিয়ে শুরু করেন, প্রথমে 2 জন মানুষ দিয়ে শুরু করেন, এরপরে 2টা গাইডে চলে যান, এরপরে 4টে গাইডে চলে যান, সেখান থেকে 8টা গাইডে চলে যান, সেখান থেকে 16টা গাইডে, অর্থাৎ একদম কমের থেকে কিন্তু শুরু করতে করতে আপনি এগিয়ে যাচ্ছেন। এভাবে এগোতে এগোতে যখন দেখবেন আপনার কাছে 20 লাখ টাকা হয়ে গেছে, তখন আবার আপনি কি করছেন, একটা শোরুম নিয়ে গাইডের মধ্যে ভালো মালটা নিয়ে আপনি শোরুমে উঠায় দিচ্ছেন, বাকিটা আপনার ওপাশে ইনকামও আছে, শোরুমে এবার আস্তে আস্তে পরিচিতি পাচ্ছে। যখন একটা পরিচিতি পেয়ে গেল, তখন আপনার মধ্যে কি আসবে, একটা নীতিগত চেঞ্জ আসবে, যে না, গাইটের মাল দিয়ে যথেষ্ট ব্যবসা করছে, আল্লাহ যথেষ্ট উঠায় নিয়ে আসছে, এবার আমি গাইটের মাল না নিয়ে করে এই শোরুমটাকে নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট তৈরি করে, তাতে আমার সুনামও হবে, আমার স্ট্যাটাসও মেনটেন হবে, আমার ইনকামও বাড়বে, আবার আমার একটা ফিউচার হবে। আমি মারা গেলে আমার সন্তানরা এই ব্র্যান্ডটাকে হাতে নিয়েই এগিয়ে যেতে পারবে। এই হচ্ছে আপনার বেসিক স্টেপ বাই স্টেপ প্রসেস। আর এই কাজ করতে যে কত মানুষের সাথে পরিচয় হবে, সেখান থেকে এক্সপোর্টের কাজ পাবেন, কত কিছু পাবেন, হ্যান পাবেন, ত্যান পাবেন। এখন দেখেন, ব্যবসায়ী হওয়ার জন্য সবার আগে আপনাকে বুঝতে হবে
বলে না শেষ ভালো তার, সব ভালো তার, শেষ ভালো যার। তা আপনাকে শেষটা কি সেটা বোঝার চেষ্টা করতে হবে যে আমি এই যে এত ব্যবসা বাণিজ্য করলাম, এই ব্যবসা বাণিজ্যে আমার পরিচয়টা কি? কোনো কোম্পানির এমডি, মালিক, ম্যানেজিং ডিরেক্টর, শেষ বয়সে যে মানুষ আমাকে কি মালিক, ম্যানেজিং ডিরেক্টর বলবে, স্যার বলবে, নাকি আমাকে দোকানদার বলবে, হোলসেলার বলবে, অথবা আড়তদার বলবে, নাকি আমার দোকানদার বলবে, নাকি আমারে কি বলবে, হকার? কি বলবে আমাকে? আমি কোন জায়গাটায় যেতে চাই? তাহলে আমি প্রথমে শুরু করলাম হকার থেকে, এরপরে হব দোকানদার, এরপরে আমি হোলসেলার, সেখান থেকে বিভিন্ন, যখন হোলসেলারে যাব তখন আস্তে আস্তে বিভিন্ন ভাই ব্রাদার আমাকে বলবে যে আসো এক্সপোর্ট করি, বিদেশে একটা বায়ার আছে, তুমি কি তো হোলসেল করো, তুমি কি মাল দিতে পারবা? তাহলে মালটা ইন্ডিয়ার একটা বায়ার চায়, ইংল্যান্ডের একটা বায়ার চায়, আফ্রিকার একটা বায়ার চায়, তখন আপনি আস্তে আস্তে একটা লাইসেন্স করলেন, এরপরে বিদেশেও মাল পাঠাচ্ছেন। কারণ এতদিনে তো অসংখ্য জায়গা, মালের সোর্সিং আপনার পরিচয় হয়ে গেছে, কোয়ালিটি পরিচয় হয়ে গেছে, সবই বোঝা হয়ে গেছে। এবার আপনি যখন ম্যানেজিং ডিরেক্টর আকারে অথবা কোম্পানির মালিক অথবা স্যার হিসেবে একটা অফিস নিয়ে বসে কাজ শুরু করছেন, এবার আপনার কাজটা একদম পারফেক্ট হবে এবং শেষ জীবনে আপনার পরিচয়টা হবে আপনি একটা কোম্পানির অথবা গার্মেন্টস অথবা বাইং হাউসের এমডি অথবা একটা ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর স্যার। কিন্তু আপনার যদি পলিসি স্টেপ বাই স্টেপ এই উত্থানটা না ঘটে, আর যদি আপনার এই পার্ট টু পার্ট যদি আপনার দক্ষতা বৃদ্ধি না হয়, হুট করেই টাকা আছে বলে আপনি ম্যানেজিং ডিরেক্টর হতে চান, 2 দিনের জন্য ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, 3 দিনের দিন ঝরে পড়ে যাবেন, গ্যারান্টি ঝরে পড়ে যাবেনই। যে জায়গাতেই আপনি স্টেপ বাই স্টেপ যেতে চাবেন, যেতে না চাবেন, লাভ দিয়ে যেতে চাবেন, সেখানে পড়ে যাবেন। কারণ এই পৃথিবীতে একটা নির্মম সত্যি কথা বলা আছে, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস ইন লাইফ। অর্থাৎ জীবনে উন্নতি করার জন্য কোনো শর্টকাট নাই, পরিশ্রম 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 করতে হবে। তাহলে এই জুবায়েদ ভাইয়ের এরকম কামলার মতো পরিশ্রম করে করে গাত পাত চেহারা এরকম হইতো না। জুবায়েদ ভাইয়ের কাছে টাকাও ছিল, ক্ষমতাও ছিল, সব কিছু ছিল। জুবায়েদ ভাই লাভ দিয়ে অনেক টপ পজিশনে যেতে পারতো, কিন্তু জুবায়েদ ভাই হকারগিরিও করতেছে যখন মন চাচ্ছে, যখন নিজের পরে মনে হচ্ছে যে না আমার মধ্যে দাম্ভিকতা চলে আসছে, আমি এখন যে কেসে অমুক জায়গায় যে একটা ভ্যানের পাশে দাঁড়ায় দেখি যে মানুষ কেন আমার কাছ থেকে মাল কিনতে চায় না, তাহলে বোধহয় আমার মধ্যে দাম্ভিকতা চলে আসছে অথবা ওভার স্মার্টনেস চলে আসছে। আমি রাতের অন্ধকারে যে পরিচয় দিচ্ছি যে ভাই কেমন আছেন, জুবায়েদ ভাই আপনি, আমি বলছি ভাই চুপ, আমার পরিচয় দিয়ে না, আমি একটা মাস্ক করি, ভাই আপনার এই মাল আমি বেচে দিই বলে বিশ্ব রোডে যে একটা ভ্যানের পাশে যে আমি ওনার মাল বিক্রি করতেছি, উনিও বিক্রি করছে, আমিও বিক্রি করছি, আমি কথা বলছি, উনি শিখতেছে। দিন শেষে রাত 11টা বাজে, সে বলছে জুবায়েদ ভাই আপনি মাল যেমন বিক্রি করে দিলেন, আপনারা কী দিব, আমি তো কিছু বুঝে উঠে পাচ্ছি না, ভাই আসেন আমরা একসাথে দুটো ভাত খাই। তো দেখা যাচ্ছে যে ঠিক আছে ভাই তাহলে ভাত খাওয়ান, যেহেতু আমি ওনার অনেক মাল বিক্রি করে দিছি, ওনার কাছে মনে হচ্ছে উনি আমাকে একটা বকশিস দিবে, প্লাস জুবায়েদ ভাইয়ের ভিডিও উনি দেখে, ওনার খুব ভালো লাগছে। আর জুবায়েদ ভাই পাশে আছে, মনে করেন যে গায়ের শক্তি আরও 10 গুণ বেড়ে গেছে। এবার মনে করেন জুবায়েদ ভাই ভাত না খেয়ে যাওয়া যাবে না, চলেন পাশে কোন হোটেলে আছে, কোথায় কি, এখন সে রাস্তার পরে দাঁড়ায় মাল বিক্রি করতেছে, গরিব মানুষ। খাওয়া দাওয়া শেষে দেখা যায় যে আমি একটু বকাঝকা দিয়ে কোনোভাবে নিজের পকেটের থেকে টাকাটা দিয়ে দিলাম। তখন মনে করেন যে একদম পুরা তার মনে মাথায় পুরো মেঘ পড়ে যায় যে ভাই এটা কি কষ্টটা দিলেন। তখন আমি বলি যে ভাই আমার তো চা সিগারেটের অভ্যাস আছে, আপনি আমার একটা চায়ের বিল দিয়ে দেন। ভাই আমি দেব বলে লাভ দিয়ে যে কি হয়েছে, একটা চায়ের বিল দিয়ে দিল। কিন্তু তখন আসলে কি হলো, আমি তখন ভুলে যাই আমি একটা কোম্পানির মালিক, আমি তখন ভুলে যাই আমি এক্সপোর্টার, আমি ভুলে যাই আমার সঙ্গে এত গুণী ব্যক্তিরা আমার সঙ্গে কাজ করছেন আমার সহযোগী হিসাবে। আমি জাস্ট তখন আমার মধ্যে সেই ন্যাচারাল আমি যে পরিশ্রম করে আমাকে বড় হতে হবে, এখনও পর্যন্ত আমি রাস্তার হকার, সেই জিনিসটা আমার ব্রেনে যখন চলে আসে তখন আমার কাজ করতে খুব ভালো লাগে। যার কারণে দেখা যায় যে হয়তোবা আপনারা আমার সঙ্গে কাজ করে গল্প করে আমার অফিসে এসে আড্ডা দিয়ে মানসিক শান্তি পান অথবা ভালো লাগে। ইভেন লাস্ট বোধহয় আমার একটা বন্ধু আছে, ওই ইংল্যান্ডে গিয়েছে, ব্যারিস্টার, ওখানে হোটেল টোটেল অনেক ব্যবসা বাণিজ্য শুরু করছে। তো বাংলাদেশে এসে আমার নাম্বারটা ম্যানেজ করে ফোন দিছে। তো আমাকে বলছে যে তুই তো সেই ছোটোবেলার সেই, মানে আমার ফ্যামিলি নেম সুমন, বলছে যে তুই তো সেই ছোটোবেলার সুমনই আছিস, তুই তো একটু বদলাসনি। তা বলছি যে আমি যদি সেই সুমন নাই থাকতাম তাহলে তুই কি গল্পটা করে মজা পাতি, আর তুই যে আকর্ষণ নিয়ে যে কথাটা দিছিস আমার সেই দোস্ত সুমন কই,
সেই ফিলটাই যদি না পেতি, আমার মধ্যে যদি দাম্ভিকতা পেতি, আমি এখন কোম্পানি এমডি হ্যান ত্যান অমুক তমুক, আমার সঙ্গে কথা বলে তো তোর এই ভালো লাগতো না। তুই অনেক বছর পরে দেশে আসছিস, তুই তো এসে এমনি সেই ছোটোবেলার সেই বন্ধুটারাই খুঁজতেছিস, তা আমি কেন বদলাবো বল। তো বলতে বলতে দেখি চোখ দিয়ে পানি ফেলা শুরু করে দিছে। আমি মোবাইলে শুনছি, পরে বলে যে মামা তোর সাথে কখন দেখা হবে বল, আমি চলে আসতেছি তোর ওখানে। আমি বলছি সমস্যা নেই, তুই কোথায় আসছিস বল। বললো আমি বাড়ি ধারাতে আছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তোকে নিয়ে আসবো আমার বাসায়, নো প্রবলেম। সো দেখেন এই বিষয়গুলো কিন্তু যে আপনার প্রতিটা জীবনে আপনাকে ওই দাম্ভিকতা থেকে নেমে আসতে হবে। পরিচয় গোপন করে পরিজনে নেমে আসেন শুধু নিজেকে শুধরানোর জন্য, যে আমি কাজ করে ইনকাম করতে চাই, মানুষের ভালোবাসা নিয়ে মানুষের মধ্যে থাকতে চাই, তখনই ইনশাল্লাহ আপনার উন্নতি হতে থাকবে। তো আশা করি আপনার জীবনের ডেস্টিনেশন কি, আপনার বর্তমান পজিশন অনুযায়ী কোন মাল কিনতে হবে, সেটা যদি খারাপ মালও কিনতে হয় নিজের অপছন্দে, সেটাই আপনাকে কিনতে হবে, তাছাড়া আপনি মাল বিক্রি করতে পারবেন না। সো সবসময় ভালো মালের পিছনে ঘোরাটা, আপনার পজিশনটা যদি ওই পজিশনে না থাকে তাহলে সেটা আপনার জন্য লস। আর ব্যবসা কিভাবে শুরু করবেন, কম মূলধন দিয়ে কত রকমের প্রবলেমকে ওভারটেক করে এরপর পড়ে থাকা। যেমন আমার কাছে একজন এসে বলছে যে ভাই লকডাউনের আগে অমুক ব্যবসা শুরু করছিলাম, খুব ভালো করছিলাম, লকডাউনে সব ধ্বংস হয়ে গেল, এখন ওই ব্যবসা আর করবো না, এখন আসছে আমার কাছে। আমি বলছি যে থাক, আমার সঙ্গে ব্যবসা করার দরকার নেই, কারণ লকডাউনের আগে যে ব্যবসাটা আপনি ভালো করছেন, লকডাউনে কিছু করতে পারেন না, অনেকেই অনেক কিছু করতে পারে নাই, কিন্তু লকডাউন শেষ হয়ে যাওয়ার সাথে সেই ব্যবসাটাকে আরও 10 গুণ করে ওই লসটা আপনার ওভারকাম করে নেওয়ার যদি মানসিকতা থাকতো, তাহলেই বুঝতাম যে আপনি ভবিষ্যতে ব্যবসায়ী হবেন। তো এখন আমার কাছে আসছেন, আমাকে কয়টা টাকা দিবেন, কয়টা মাল দিবে, আমার 2 টাকা লাভ হবে, কিন্তু আপনি ব্যবসায়ী হতে পারবেন, হচ্ছে বেটার ভাই আপনি চলে যান, আমি সরি আপনাকে সময় দিব না, কারণ আপনি তো ওই লেভেলে না। যখন ওই লেভেলের হবেন তখন আবার আমার কাছে আসেন, বরঞ্চ বলেন ওই ব্যবসাটা এবার রানিং করে ইনকাম করছি, এবার নতুন এক্সট্রা ইনকামের টাকা দিয়ে এবার এই ব্যবসা নামবো, তখন বুঝবে যে আপনি ব্যবসা হবেন, তখন আপনি আমার কাছে আসেন। ব্যবসা এত সহজ না ব্যবসা। সো আশা করি আমার ভিডিওটা থেকে অনেক কষ্ট পেয়েছেন, অনেক বাজে কথা বলেছি, অনেক কষ্টদায়ক কথা বলেছি, কিন্তু যে যেখানে আছেন সেখান থেকে ব্যবসার কি করা উচিত সেটার আনসার পেয়ে গেছেন। সো আমার বিশ্বাস এই 15 দিনে যে আমার মাথাটাতে সব ধরায় দিচ্ছেন, এই ভিডিওটা দেখার পরে অন্তত অনেক প্রশ্নের থেকে আমি একটু মুক্তি পাবো। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, দেখার পরে আমার সঙ্গে যোগাযোগ করেন, এরপরে যদি কারো কিছু জানার থাকে অথবা কমেন্টসে আমাকে লিখে দিন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। সো সবার প্রতি শুভকামনা, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমাদের টিম এখন অনেক বড়, এখন প্রায় 12-13 জন মানুষ হয়ে গেছে, এবং এই মাস শেষে আমাদের টোটাল অফিসে এমপ্লয়ি অথবা আমাদের কলিগের সংখ্যা, আমাদের ইচ্ছা আছে 25-এ পরিণত করা, অর্থাৎ 25 জন আমরা চাচ্ছি কাস্টমার সার্ভিস থেকে শুরু করে মার্চেন্ডাইজিং, কমার্শিয়াল সব ডিপার্টমেন্টে অনেক পরিমাণ লোক দিতে, কারণ আপনাদের এত পরিমাণ কোয়েরি আসতেছে, এত পরিমাণ মালের দরকার, এটা আমরা 25 জনে কাভার দিতে পারবো কিনা আমরা খুব সন্দেহে আছি। তারপরেও আমাদের অফিসের জায়গা খুব ছোট, আমরা চেষ্টা করতেছি, যেহেতু আমাদের সামর্থ্য খুব কম, আমাদের সঙ্গে অনেক ইনভেস্টারও আসতে চাচ্ছেন বাস্তবতা দেখে। তো আল্লাহ ভরসা দেখি আমরা কত দ্রুত, কত বড় পরিসরে আরও বড় করে আপনাদের সাপোর্ট দিতে পারি। আর এখন অন্তত একটা জিনিস আপনারা স্বীকার করেন যে আমাদের খানস গ্লোবালের যে কাস্টমার সার্ভিসে ফোন রিসিভ করা অথবা দ্রুত কাউকে পাওয়া, এই যে একটা ঝামেলা ছিল শুধু আমাকে ছাড়া, আর সব ডিপার্টমেন্টে ইনশাল্লাহ এটা সমাধান হয়ে গেছে, এবং ফোন দিলেই পাওয়া যায় এবং মন খুলে কথা বলা যায় এবং সাপোর্ট পাওয়া যায়। তো এরপরে আমাদের টিমকে আপনাদের সামনে আমরা, এখন তো অনেক বেজে গেছে বোধহয়, বা 12টা-1টা বেজে গেছে রাত, আমাকেও চলে যেতে হবে। সো আমরা পরে একটা সময় আমরা আপনাদের টোটাল টিমটাকে আপনাদের সঙ্গে পরিচয় করা দেবো, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এবং আমাদের অফিসে মেয়ে যারা জয়েন করছেন সবাইকে বোরকা পরা বাধ্যতামূলক, এবং আমরা চাচ্ছি যারা ইসলামী আদর্শে পড়াশুনো করেছেন তাদেরকে আমাদের কোম্পানিতে বেশি করে নিয়োগ দিতে। সো যারা মার্চেন্ডাইজিং সেকশনে আছেন তারাও কিন্তু আমাদের কোম্পানিতে কাজ করতে পারবেন, তারা বায়োডাটা আমাদের এখানে জমা দিয়ে দিন ইনশাল্লাহ। এবং যারা অন্য কোনো কোম্পানিতে চাকরি করেন, অন্য কোনো সেক্টরে, কিন্তু তাদের কাছে ওয়ার্ডার আছে, তারা কনফিউশনে আছেন যে ওয়ার্ডারটা প্লেস করলে অসংখ্য ফ্যাক্টরিতে প্লেস করার পরে লাস্টে কমিশনটা পাওয়া যায় না, আমরা কি আমাদের প্রফিটের ভাগটা পাবো?
খানস গ্লোবাল একমাত্র কোম্পানি যে কাজের শুরুতেই কমিশন দিয়ে দেয়। সো মন খুলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের কমিশনটা কোনোভাবেই মিস যাওয়ার কোনো সুযোগ নাই। তাতে খানস গ্লোবাল ওই অর্ডারে লাভ করুক আর লস করুক, আপনার কমিশন আপনি ঠিকই পেয়ে যাবেন। সো যারা এভাবে ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতে চান, খানস গ্লোবালের সঙ্গে চলে আসেন। স্বাগতম সবাইকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।